আসসালামু আলাইকুম। মাসুদ ম্যাথ কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার্থী আছো, তোমাদের রিভিশনের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে শুরু করব গণিতের অধ্যায় ভিত্তিক রিভিউ ক্লাস। তো আজকে আমাদের প্রথমেই থাকবে ম্যাট্রিক্স। আমরা ম্যাট্রিক্সের ওভারঅল সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং তোমাদের পরীক্ষায় সম্ভাব্য যে প্রশ্নগুলো আসার মতো সেগুলো নিয়ে আলোচনা হবে। তো তোমরা ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবা, আশা করি উপকৃত হবা। তো আসো আমরা শুরু করি। আমি মাসুদ জানা, পড়াই না শেখাই বিদ্যা বিলাই। দেখো, আমরা ম্যাট্রিক্সের একদম বেসিক আলোচনা থেকে শুরু করতেছি। আমরা জানি যে আচ্ছা, ম্যাট্রিক্স কাকে বলে আগে সেটাই বলি। ম্যাট্রিক্স আমরা বলছিলাম যে কিছু সংখ্যাকে যদি আয়তাকারে সাজানো হয়, আয়তাকারে যদি কিছু সংখ্যাকে প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ প্রসঙ্গ কাঠামোকেই ম্যাট্রিক্স বলা হয়। তো দেখো, আমি ম্যাট্রিক্স লিখতেছি 1 2 3 4 5 6। মনে করো একটা ম্যাট্রিক্স লিখলাম, এ মনে করো একটা ম্যাট্রিক্স লিখলাম এরকম 5 ব্র্যাকেট দিয়ে, বি মনে করো একটা ম্যাট্রিক্স লিখলাম 1 2 3 4 5 6 7 8 9। মনে করো এগুলা কিছু মাইনাস টাইনাস দেই, ওকে, মাইনাস দিলাম। তাহলে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, দুটা ম্যাট্রিক্স লিখছি। দেখো, দুটা ম্যাট্রিক্স লিখছি। তো ম্যাট্রিক্সের এইগুলাকে বলা হয় সারি। আমরা বলছিলাম যে এগুলাকে বলা হয় সারি আর এইগুলাকে বলা হয় কলাম। তাহলে এইটা যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার কি আছে? দুইটা সারি আছে আর তিনটা কলাম আছে। আচ্ছা, এই প্রতিটা সংখ্যাকে বলা হয় ভুক্তি বলা হয়। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটার কি বলতেছি? যে দুইটা সারি আছে, তিনটা কলাম আছে। এটাকে এইভাবে সংক্ষেপে লেখা যায় যে প্রথমটা কি করে? প্রথমটা সারির সংখ্যা নির্দেশ করে, পরেরটা কলাম সংখ্যা নির্দেশ করে। আচ্ছা, আবার বলতেছি যে এই পাশটা হচ্ছে সারি আর এই পাশটা হচ্ছে কলাম। তাহলে এ একটা ম্যাট্রিক্স লিখছি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আমরা থার্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। তাহলে এটা কি আছে? দুইটা সারি আছে, তিনটা কলাম আছে। দুইটা সারি তিনটা কলাম সংক্ষেপে এভাবে লেখা যায়। এটাকে মাত্রা অথবা পর্যায় বলা হয়, আর প্রতিটা সংখ্যাকে কি বলা হবে? প্রতিটা সংখ্যাকে আমরা বলতেছি, প্রতিটা সংখ্যাকে ভুক্তি বলা হয়, ভুক্তি। আচ্ছা, তাহলে দেখো, বি একটা ম্যাট্রিক্স লিখছি। বি ম্যাট্রিক্সটার কি আছে? বি ম্যাট্রিক্সটা দেখো, তিনটা সারি আছে, তিনটা কলাম আছে। তাহলে আমরা কি লিখতে পারি? 3 into 3 লিখতে পারি, যে প্রথমটা সারির সংখ্যা নির্দেশ করবে, পরেরটা কলাম সংখ্যা নির্দেশ করবে। তাহলে বি এমন একটা ম্যাট্রিক্স যার তিনটা সারি আছে, চারটা কলাম আছে। আমাদের এমসিকিউ যদি প্রশ্ন হয়, তাহলে আমাদের এমন প্রশ্ন হবে, তোমাকে বলবে যে নিচের কোনটি এত আকারের ম্যাট্রিক্স। তখন আমাকে চারটা ম্যাট্রিক্স অপশনে দেয়া থাকবে, তখন আমাকে দেখতে হবে যে কোনটার দুইটা সারি আছে, তিনটা কলাম আছে। ওকে, এটা দেখতে হবে। আচ্ছা, তারপরে আমরা কি বলতেছিলাম? আমরা বলতেছিলাম যে এই প্রতিটা সংখ্যাকে কি বলা হয়? ভুক্তি বলা হয়। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, সেটা বলে নেই। এটা ট্রেস বলে একটা কথা আছে। ট্রেস হচ্ছে কি? এই যে কোনাকুনি যে সংখ্যাগুলো আছে, এইগুলা যোগ করলে ট্রেস পাওয়া যায়। ট্রেস মানে হচ্ছে, যদি আমরা এইগুলাকে এরকম A11 A12 A13, হ্যাঁ, এইভাবে যদি আমরা ম্যাট্রিক্সটাকে লিখি A21 A22 A23 A31 A32 A33, এইভাবে যদি লিখি, তাহলে দেখো যেগুলাতে এই যে এটা যদি জে ধরি, যেখানে IJ এর মানগুলো সমান হবে, ওইগুলো যোগ করলেই ট্রেস পাওয়া যাবে। মানে ট্রেস হবে কত? A11 যোগ A22 যোগ A33। এটা হচ্ছে ট্রেস। আর একটা বলা যায় যে মুখ্য কর্ণ, এটাকে আবার মুখ্য কর্ণও বলা হয়। হ্যাঁ, মুখ্য কর্ণের ভুক্তিগুলার যোগফলকেই ট্রেস বলে। যোগফলগুলোকে ট্রেস বলে। ওকে, আচ্ছা, এখন আসো, আরেকটা জিনিস আমরা এখানে শিখছিলাম, আমাদের মনে আছে, আমরা পড়ছিলাম ট্রান্সপোজ বলে একটা কথা আমরা পড়ছিলাম, যে কোন একটা ম্যাট্রিক্সের উপরে যদি এরকম টি দেওয়া থাকে অথবা এরকম পূরক চিহ্ন দেওয়া থাকে, তাহলে আমরা বলছিলাম যে কি করতে হবে? ম্যাট্রিক্সটার সারিটাকে কলাম বানাই দিতে হবে, অথবা কলামটাকে সারি বানাই দিতে হবে। একই কথা, 1 2 3 4 5 6
মাইনাস ছিল এই হয়ে গেল যে সারিটাকে কলাম বানায় দিলাম অথবা কলামটাকে সারি বানায় দিতে হবে। তাহলে আমি আবার প্রথম থেকে বলতেছি, শোনো, অনেকে মিস করলা। দেখো কি বলতেছি, আমরা ম্যাট্রিক্স বলতেছি যে কতগুলো সংখ্যাকে আয়তাকারে সাজিয়ে প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলে যে কাঠামো তৈরি হয় তাই হচ্ছে ম্যাট্রিক্স। জীবনেও ম্যাট্রিক্সের সংজ্ঞা আসবে না, এমনি আমাদের জানার জন্য যে ম্যাট্রিক্স কাকে বলে। আচ্ছা, এখানে আমি বলতেছি যে এটা হচ্ছে সারির সংখ্যা আর এটা হচ্ছে কলাম সংখ্যা। তাহলে এইটা আমি যে একটা ম্যাট্রিক্স লিখছি, এই ম্যাট্রিক্সটা দুইটা সারি আছে, তিনটা কলাম আছে। দুইটা সারি আছে, তিনটা কলাম আছে। সংক্ষেপে আমরা এইভাবে লিখতে পারি যে প্রথমটা সারির সংখ্যা নির্দেশ করে, পরেরটা কলাম সংখ্যা নির্দেশ করে। তাহলে এই এমন একটা ম্যাট্রিক্স যার দুইটা সারি আছে, তিনটা কলাম আছে। তাহলে আমাদের এমসিকিউ এমন একটা প্রশ্ন আসতেই পারে, আমাদেরকে বলতেই পারে যে নিচের কোনটি এত আকারের ম্যাট্রিক্স। তখন আমাকে দেখতে হবে যে কোনটার দুইটা সারি আছে, তিনটা কলাম আছে। আচ্ছা, হয়ে গেল। তারপরে আমরা বলতেছিলাম যে এখানে প্রত্যেকটা সংখ্যাকে ভুক্তি বলা হয়। আচ্ছা, এই ভুক্তির সাথে রিলেটেড হচ্ছে ট্রেস মানে হচ্ছে আমাদের এই যে ভুক্তিগুলার কোনাকুনি যে সংখ্যাগুলো থাকবে, এই সংখ্যাগুলো মানে যেখানে i এবং j এর মান সমান হবে সেগুলার যোগফলগুলাই হচ্ছে ট্রেস। সেই ভুক্তিগুলার যোগফলগুলাই হচ্ছে ট্রেস। এটার আরো একটা নাম আছে, মুখ্য কর্ণ বলা হয় এটাকে, মুখ্য কর্ণ। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা বলতেছিলাম ট্রান্সপোজ কি জিনিস। আমরা বলতেছি ট্রান্সপোজ সংখ্যাটাকে এরকম পূরক অথবা টি চিহ্ন দিয়ে দেওয়া থাকবে। আমরা বলছি কোন ম্যাট্রিক্সের উপরে যদি পূরক চিহ্ন বা টি চিহ্ন দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে ওই ম্যাট্রিক্সটার সারিটাকে কলাম বানায় দিতে হবে। আচ্ছা, তারপরে আমরা শুরু করছিলাম ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ দিয়ে। ম্যাট্রিক্সের যোগ, আমরা যদি দুইটা ম্যাট্রিক্স লিখি, আমরা যদি ছোট ছোট দুইটা ম্যাট্রিক্স যদি লিখি, আমরা মনে করো এ একটা ম্যাট্রিক্স লিখলাম, বি মনে করো একটা ম্যাট্রিক্স লিখি -3 4 5 7 সে লিখলাম, এই দুইটা ম্যাট্রিক্স লিখলাম। আচ্ছা, এখানে একটা -3, দুইটা ম্যাট্রিক্স লিখলাম। আমাদেরকে যদি যোগ করতে বলে, যদি a প্লাস b বের করতে বলে, তাহলে আমরা বলছিলাম যে এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সটা এটার উপরে উঠাই দিলেই আমাদের যোগ হয়ে যাবে। তাহলে এইটা যদি আমরা এইটার উপরে তুলি দেই তাহলে আমাদের যোগ হয়ে যাবে। তাহলে এটা যদি এটার উপরে আমরা প্রতিস্থাপন করি তাহলে 1 কি হবে, -3 এর সাথে যোগ হবে, -2 4 এর সাথে যোগ হবে, 3 5 এর সাথে যোগ হবে, আর 4 7 -7 এর সাথে যোগ হবে। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত দাঁড়াবে, এটা হবে -2, এটা হবে 2, এটা হবে 8, আর এটা হবে -3। এই আমাদের যোগ হয়ে গেল। আচ্ছা, আমাদের এইখানে যদি এরকম যোগ এতটুকু না দিয়ে যদি এরকমটা দেওয়া থাকতো, মনে করো 2a + 5b এইভাবে যদি দেওয়া থাকতো, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা প্রথমে কি করতাম, a ম্যাট্রিক্সের সাথে 2 গুণ করে দিতাম আর বি ম্যাট্রিক্সের সাথে 5 গুণ করে দিতাম, গুণ করে দিয়ে তারপর করতাম। আচ্ছা, যদিও আমরা গুণ শিখি নাই কিন্তু আমরা অনেকগুলো আলোচনা করছি। আমরা বলছিলাম যে কোন একটা ম্যাট্রিক্সের সাথে কিছু গুণ করলে সকল উপাদানের সাথে গুণ করতে হয়, মানে 2a, এটা যদি a হয় তাহলে 2a কত হবে, 2 সবার সাথে গুণ করে দিতে হবে। 2 সবার সাথে গুণ করলে কত হবে, 2 - 4 6, আর এটা কত হবে 8। আচ্ছা, যোগ b এর সাথে 5 যদি গুণ করি তাহলে 5 সবার সাথে গুণ করে দিতে হবে। 5 সবার সাথে যদি গুণ করি তাহলে -15 20, এটা হচ্ছে 25 -35, এই দুটো যোগ করলে যা আসবে তাই অ্যান্সার হবে। ওকে, ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু তোমাদের টেক্সট বইয়ে এরকমটা দেয়া আছে। তাহলে কোন একটা ম্যাট্রিক্সের সাথে কিছু গুণ করলে সকল উপাদানের সাথে গুণ করতে হয়, এটা আমরা জানি। আচ্ছা, এখন যদি এমন হইতো যে এইটার উপরে যদি এরকম একটা টি চিহ্ন দেয়া থাকতো তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা এইটা যে ম্যাট্রিক্সটা বের হবে ওই ম্যাট্রিক্সটার তখন সারিটাকে কলাম বানায় দিতাম অথবা কলামটাকে সারি বানায় দিতাম। আচ্ছা, এখানে যদি আমাদের এরকম না আসে, যদি এরকম আসতো 5b 7a - 5b, মনে করে এরকম আসলো, তাহলে বিয়োগও একই জিনিস। আমরা বলছি তখন খালি কি করতে হবে, এইখানে খালি যোগ চিহ্নের জায়গায় বিয়োগ চিহ্ন দিতে হবে, এটার উপর পুরাটা উঠাই দিতে হবে, বিয়োগ চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে এটাই যদি আমরা বিয়োগ করি তাহলে এটার সাথে কি হবে, 2 এর সাথে এইটা বিয়োগ হবে, -4 এর সাথে এইটা বিয়োগ হবে, 6 এর সাথে এটা বিয়োগ হবে, 8 এর সাথে এটা বিয়োগ হবে। যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো কি হয়, তাহলে 2 - -15, তাহলে কত হলো, এটা 17 হয়ে গেল। তারপর -4 - 20, তার মানে -24 হয়ে গেল। আচ্ছা, 6 - 25, তার মানে -19 হয়ে গেল। আচ্ছা, 8 - -35, তাহলে এটা হয়ে গেল আমাদের 43।
এই হয়ে গেল অ্যান্সার। তাহলে যোগ বিয়োগ খুবই সহজ, এগুলো আমরা পারি, এগুলা একটু রিমাইন্ড করে দিলাম। তবে আমরা একটা কথা বলছিলাম যে যোগ এবং বিয়োগ করার শর্ত ছিল যে দুইটা ম্যাট্রিক্স কখন যোগ করা যাবে, দুইটা ম্যাট্রিক্স কখন যোগ করা যাবে, যখন এ ম্যাট্রিক্সের জয়টা সারি জয়টা কলাম থাকবে, বি ম্যাট্রিক্সেরও ঠিক তয়টা সারি তয়টা কলামই থাকতে হবে, তাহলে যোগ করা যাবে অথবা বিয়োগ করা যাবে। যদি এখানে দুইটা সারি দুইটা কলাম আছে আর এখানে যদি দুইটা সারি তিনটা কলাম থাকে তাহলে কিন্তু যোগ করাও যাবে না, বিয়োগ করাও যাবে না। তাহলে যোগ এবং বিয়োগ করার শর্ত হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হতে হবে। যদি এইটার দুইটা সারি তিনটা কলাম থাকে তাহলে এইটারও দুইটা সারি তিনটা কলাম থাকতে হবে। আর যোগ করে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো ওই ম্যাট্রিক্সটারও কিন্তু সারি কলাম সংখ্যা ওই আগের ম্যাট্রিক্স গুলার মতোই হবে, এখানে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। যেমন এখানে দেখো দুইটা সারি দুইটা কলাম, দুইটা সারি দুইটা কলাম, যোগ করে যে ম্যাট্রিক্সটা হয়েছে এটারও কিন্তু দুইটা সারি দুইটা কলামই আছে। তাহলে বিয়োগও সেম ভাবে করা যাবে, বিয়োগ তাহলে যোগ এবং বিয়োগ করা যাবে। আসো আমরা দুই তিনটা অঙ্ক ট্রাই করি। দেখো আমি একটা অঙ্ক লিখছি যে a ইকুয়াল দেয়া আছে এত হলে বলছে a প্লাস a টু দি পাওয়ার t এর মান কত হবে, দেখো দেখি পারা যায় কিনা। তাহলে আশা করি এটা অঙ্ক আপনারা পারছেন। হ্যাঁ এটা পারছেন, এই অঙ্কটা করে দিচ্ছি। দেখো তাহলে এটা 2 দিয়ে প্রথমে গুণ করে দিতে হবে, গুণ করে দিয়ে এই পাশে পার করে দিতে হবে। তাহলে আমি একবারেই লিখতেছি f ইকুয়াল i2, i2 মান হচ্ছে একটা অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তাহলে i2 মানে এটা দুইটা সারি দুইটা কলাম থাকবে, তাহলে 1 0 0 1 মাইনাস এটা 2 দিয়ে এটা গুণ করে দেই, তাহলে 2 মাইনাস 4 এটা হচ্ছে কত 4 মাইনাস 2, তাহলে এটার সাথে এটা আমরা যদি করি তাহলে কত হচ্ছে 1 মাইনাস 2, তাহলে এটা মাইনাস 1 হয়ে গেল। তারপর 0 মাইনাস মাইনাস 4 তার মানে 4 হয়ে গেল। তারপর এটার সাথে এটা যদি আমরা করি তাহলে 0 মাইনাস 4 তার মানে মাইনাস 4, 1 মাইনাস মাইনাস 2 তার মানে এটা প্লাস 2 হয়ে গেল। এই आंसर, সরি প্লাস 3। দেখো আমরা যোগ বিয়োগ শিখলাম, আশা করি যোগ বিয়োগ তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এবার আসো আমরা গুণ করব। আচ্ছা আমরা যেমন বলতেছিলাম যে যোগ এবং বিয়োগ করার শর্ত আছে যে দুইটা ম্যাট্রিক্স তখনই যোগ অথবা তখনই বিয়োগ করা যাবে যখন দুইটা ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যাগুলো সমান হবে। আচ্ছা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করারও শর্ত আছে, গুণ করারও শর্ত আমরা বলছিলাম তোমাদের মনে আছে, তারপরও রিমাইন্ড করে দিচ্ছি। দেখো আচ্ছা মনে করো এ ম্যাট্রিক্সটা আছে দুইটা সারি তিনটা কলাম, সে এ ম্যাট্রিক্সটা আছে দুইটা সারি তিনটা কলাম, বি ম্যাট্রিক্স মনে করো আছে তিনটা সারি চারটা কলাম। তাহলে এ এবং বি ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা, গুণ করা যাবে কিনা। আমরা গুণ করার একটা শর্ত পড়ছিলাম এইরকমটা যে দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়, সারির সংখ্যার সমান হয় তাহলে গুণ করা যাবে। আর গুণ করা গেলে সে ম্যাট্রিক্সটার মাত্রা কত হবে, আমরা বলছিলাম ওই পাশ দিয়ে কাটা দিলে আমরা যে আমাদের এবি যে ম্যাট্রিক্সটা হবে ওই ম্যাট্রিক্সটার আমরা কত আকারের ম্যাট্রিক্স হবে সেটা পেয়ে যাব। আচ্ছা আবার দেখাচ্ছি সে মনে করো একটা ম্যাট্রিক্স আছে a ইকুয়াল, যেমন এটাই যদি লিখি এটা কত আছে দুইটা সারি আছে তিনটা কলাম, তার মানে 2 into 3 আছে। আর এইটা কি আছে দেখো তো বি ম্যাট্রিক্সটা করে তিনটা সারি আছে দুইটা কলাম আছে, তাহলে এ বি ম্যাট্রিক্স দুইটা গুণ করা যাবে কিনা, গুণ করা যাবে। গুণ করা গেলে কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান আছে, তাহলে গুণ করা যাবে। এবং গুণ করে যে ম্যাট্রিক্সটা হবে তার কি হবে দুইটা সারি হবে দুইটা কলাম হবে। তাহলে আমরা প্রথমে এ বি বের করি, তারপর বি এ বের করতে বলছে। আসো আমরা প্রথমে এ বি বের করি। দেখো সবার খাতিরে আরো একবার করে দিচ্ছি। দেখো তাহলে এ বি বের করব, তাহলে এটার সাথে গুণ করব। আচ্ছা গুণ করার নিয়মটা আমরা বলছিলাম কিভাবে গুণ করে, এর সারিটা এর কলাম বরাবর বসায় দিতে হয়, এর সারিটা এর কলাম বরাবর বসায় দিতে। তাহলে এইটা যদি আমরা এই পাশ দিয়ে বসাই দেই তাহলে এই মানটা পাবো। দেখো তো এটা যদি এই দিক দিয়ে বসাই দেই তাহলে 1 কি হবে 0 এর সাথে গুণ হবে, তারপরে যোগ 2 1 এর সাথে গুণ হবে, 3 0 এর সাথে গুণ হবে। তাহলে আমরা কত হচ্ছে তাহলে 0 প্লাস 2 প্লাস 0 হচ্ছে। তারপরে আমরা এই সারিটা এর কলাম বরাবর বসায় দিলে এই মানটা পাবো। তাহলে এই সারিটা এর কলাম বরাবর বসিয়ে দেই, তাহলে 1 হবে 2 এর সাথে গুণ, তাহলে 2 একে 2 প্লাস 2 হবে 2 এর সাথে গুণ, 2 দুগুণা 4, এমনিতেই কিন্তু প্লাস কিন্তু এটা গুণ করলে আমাদের মাইনাস আসতেছে, এইজন্য আমরা -3 লিখলাম। আচ্ছা এখন কি হবে এর সারিটা এর কলাম বরাবর বসাই দিব, তাহলে 4 হবে আমাদের 0 এর সাথে তাহলে 0, 5 হবে 1 এর সাথে তাহলে 5 একে 5, 6 হবে 0 এর সাথে তার মানে 0। তারপরে এটা আমরা এই পাশ দিয়ে বসাই দেব, তাহলে 4 আমাদের 2 এর সাথে হবে 4 দুগুণা 8 প্লাস 5 আমাদের 2 এর সাথে হবে 5 দুগুণে 10, আর এমনিতেই প্লাস কিন্তু এখানে -6 আর -1 যদি আমরা
গুণ করি তাহলে -6 হবে, এই জন্য -6 দিলাম। তাহলে এটা যদি আমরা এখন এডিট করি তাহলে 2, এটা হচ্ছে আমাদের কত 3, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 12। এই আমাদের AB বের হয়ে গেল, AB বের হয়ে গেল। আচ্ছা কোনোভাবে যদি আমাদের AB এর উপরে এরকম যদি একটা টি চিহ্ন দেয়া থাকে, টি চিহ্ন দেয়া থাকে, তাহলে এই যে আমাদের ম্যাট্রিক্সটা বের হয়েছে এটাকে তখন আমরা ট্রান্সপোজ করে দেব। ট্রান্সপোজ মানে হচ্ছে সারিটাকে কলাম বানাই দেব। আচ্ছা তাহলে তোমরা BA এটা ট্রাই করো দেখি, BA ট্রাই করো দেখি। আচ্ছা আমরা যদি BA গুণ করি, আমরা যদি BA গুণ করি তাহলে দেখো তো বি ম্যাট্রিক্সটা কয়টা আছে, 3টা সারি 2টা কলাম আছে, 3টা সারি 2টা কলাম। আর A ম্যাট্রিক্সটা কি আছে, 2টা সারি 3টা কলাম। তাহলে আমাদের BA এটা গুণ করে যে ম্যাট্রিক্সটা হবে সেটার কিন্তু 3টা সারি 3টা কলাম থাকবে, 3টা সারি 3টা কলাম থাকবে। তার মানে এটা অবভিয়াসলি তাহলে AB আর BA মিল হবে না। আচ্ছা দেখো আমার সাথে মিলাই নাও দেখি কি হলো তোমাদের। তাহলে বি ম্যাট্রিক্সটা আমি লিখতেছি, বি ম্যাট্রিক্সটা হচ্ছে কত 0 2 1 2 0 -1, ওকে। আর এ ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে দেখো আমরা গুণ করি, তাহলে আমরা বলতেছি যে এটা কি হবে, 3টা সারি 3টা কলাম হবে। তাহলে এর 0 এই 0 টু এই দিক দিয়ে আমরা বসিয়ে দিই, সারিটা কলাম বরাবর বসিয়ে দিই। তাহলে 0 1 এর সাথে গুণ হবে, তাহলে 0 প্লাস 2 4 এর সাথে গুণ হবে, তাহলে 4 2 8, ওকে। আচ্ছা তারপর কি করব, এটা এই পাশ দিয়ে বসায় দেব, তাহলে কত হবে 0 প্লাস 10, এটা এই দিক দিয়ে বসায় দেব, তাহলে এটা কত হবে 0 প্লাস 12, 0 প্লাস 12, ওকে। আচ্ছা তারপরে নিচেরটা করি, 3টা সারি 3টা কলাম হবে, তাহলে একটু বড় করে দিতে হবে, আর একটু বড় করে দেই। হ্যাঁ তাহলে এইটা এখন এই পাশ দিয়ে বসায় দেব, তাহলে 1 একে 1 যোগ 4 2 8, তারপর 2 একে 2 যোগ 5 2 10, 3 একে 3 যোগ 6 2 12। তারপর এটা এই পাশ দিয়ে বসায় দেব, তাহলে 0 -4, এটা এই দিক দিয়ে বসায় দেব, তাহলে 0 -5, এটা এই দিক দিয়ে বসায় দেব 0 -6। এই এডিট করলে যা আসবে তাই आंसर। তাহলে আমরা একটা অঙ্ক করলাম কি, যে আমাদের এর মান দেওয়া থাকবে, বি এর মান দেওয়া থাকবে, আমাদেরকে এ বি বের করতে বলবে অথবা বি এ বের করতে বলবে, ওকে। তারপরে হইতে পারে কি এরকম এ বি সি 3টা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, বলবে যে প্রমাণ করো যে এ বি ইকুয়াল বি এ, এরকম বলতে পারে, হ্যাঁ। অথবা বলতে পারে যে এ বি ইকুয়াল বি সি, যেটা মিলবে ওরা ওইভাবে ওটা সেট করে দিবে। অথবা এইটাই সবচেয়ে বড় অঙ্ক লিখছি আমি, যেটাই সবচেয়ে বড় এরকম আসবে যে প্রমাণ করো যে এ বি সাথে এ বি গুণ করে যে ম্যাট্রিক্সটা হবে ওটার সাথে সি গুণ করলে যেটা হবে, এ বা বি সি গুণ করে যে ম্যাট্রিক্সটা হবে এর সাথে ওই ম্যাট্রিক্সটা গুণ করলে সমান হয়। এইটা সবচেয়ে বড় অঙ্ক লিখছি আমি। এটা পারলে ওই এ বি ইকুয়াল বি এ বা এ বি ইকুয়াল বি সি এগুলা সহজ, এগুলা পারাই যাবে তখন। তাহলে দেখো তোমরা করতে গেলে সময় লাগবে বেশি, আমিই করে দিচ্ছি, দেখো আমি করি। তাহলে দেখো আমরা কি করব, এ বি প্রথমে গুণ করব, ওকে। এ বি গুণ করি, তাহলে দেখো এ বি, আচ্ছা দেখো তো এ বি আগে গুণ করা যাবে কিনা ওইটাই আমরা আগে ট্রাই করি দেখি। তাহলে এ ম্যাট্রিক্স কি আছে, 2টা সারি আছে 3টা কলাম আছে। আর বি ম্যাট্রিক্স কি আছে, বি ম্যাট্রিক্স 3টা সারি আছে 3টা সারি আছে 1টা কলাম আছে। তাহলে এ বি গুণ করা যাবে এবং যে ম্যাট্রিক্সটা হবে তার 2টা সারি থাকবে 1টা কলাম থাকবে, 2টা সারি থাকবে 2টা সারি, এরকম এরকম 2টা সারি থাকবে আর 1টা কলাম থাকবে। তাহলে আমরা এইটা এই পাশ দিয়ে গুণ করে দেব, এইটা এই পাশ দিয়ে গুণ করে দেই, তাহলে কত হবে 4 একে 4 প্লাস 6 2 12 -3। এই একটাই কলাম হবে বলছি, একটাই কলাম হবে, তার মানে আর কিছুই লেখার দরকার নেই। আর এই দিক দিয়ে এটা গুণ করলে আমরা নিচের মানটা পাবো, তাহলে এটা এই দিক দিয়ে গুণ করি, তাহলে 4 4 16 প্লাস 5 6 30 -6। এটা যা আসলো তাই आंसर। তাহলে এটা আসলো কত 13, আর এটা কত আসলো 40 আসলো। তাহলে এ বি আমরা পাইলাম, ওকে। আচ্ছা এ বির সাথে এখন না হয় সি টা আমরা গুণ করেই ফেলি, আমরা বাম পক্ষটা করতে পারি, অথবা আমরা আগে বি সি এটা বের করি, তারপর না হয় বাম পক্ষ ডান পক্ষ করব। আসো বি সি করি, বি সি। আচ্ছা বিসি ম্যাট্রিক্সটা কি হবে আমরা একটু দেখি। বি ম্যাট্রিক্স হচ্ছে কি একটা সারি 3টা কলাম, সরি 3টা সারি 1টা কলাম। আর সি ম্যাট্রিক্স কি আছে, সি ম্যাট্রিক্সের একটা সারি আছে, যে একটা সারি আছে 4টা কলাম আছে, একটা সারি 4টা কলাম। তাহলে বিসি গুণ করে যে ম্যাট্রিক্সটা হবে তার 3টা সারি থাকবে 4টা কলাম থাকবে, 3টা সারি 4টা কলাম। তাহলে আসো 3টা সারি থাকবে, এই দিক দিয়ে 3টা থাকবে আর এই দিক দিয়ে 4টা থাকবে, ওকে। তাহলে আমরা গুণ করি, তাহলে এইটার সাথে এইটা গুণ করলে আমরা পাওয়া যাচ্ছি 4 একে 4, এটা হয়ে গেল, ওকে। 3টা সারি হবে, 3টা সারি আর 4টা কলাম, নাহলে কলামগুলো আগে লিখি। এইটা এটার সাথে গুণ হবে, তাহলে 4 2 8, ওইটা ওইটার সাথে গুণ হবে, তাহলে 4 5 20, আর ওটা ওটার সাথে গুণ হলে 4 6 24। এই যে 4টা আমাদের কলাম হয়ে গেল।
এখন এইগুলা লিখবো, তাহলে কত 6 একে 6, 6 দুগুণা 12, তারপর হচ্ছে কত 5 6 30, 6 6 36, তারপর হচ্ছে -1 -2 -5 6। এই আমাদের বিসি বের হয়ে গেল। বিসি দেখো এই যে 3টা সারি 4টা কলাম হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের বাম পক্ষ আছে, আমাদের কি বাম পক্ষ আছে এ বি এর সাথে সি গুণ করতে হবে। তাহলে এ বি আমাদের এইটা বের হয়েছে, এ বি এইটা বের হয়েছে, এইটার সাথে আমরা কি করব সি গুণ করব, 1 2 5 -6 এইটা গুণ করব। তাহলে দেখো দেখি এটা গুণ করি আমরা। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা আসলে কত হবে, এ বি আমাদের কত আছে, এ বি যে ম্যাট্রিক্সটা বের হয়েছে তার কয়টা সারি কয়টা কলাম, দুইটা সারি একটা কলাম। ওকে, দুইটা সারি একটা কলাম। আর সি ম্যাট্রিক্সটা যেটা আছে সেটার কি আছে, একটা সারি আছে 4টা কলাম আছে। যে একটা সারি 4টা কলাম আছে। তাহলে এ বির সাথে সি গুণ করা যাবে, গুণ করে যে ম্যাট্রিক্সটা হবে তার দুইটা সারি থাকবে 4টা কলাম থাকবে, দুইটা সারি 4টা কলাম। তাহলে আসো দুইটা সারি থাকবে, মানে এই দিক দিয়ে দুইটা হবে আর এই দিক দিয়ে 4টা হবে। ওকে, তাহলে আসো, তাহলে এইটার সাথে গুণ, তাহলে 13 কে 13, ওকে 13 দুগুণে 26, 5 13 কত হয় রে, আচ্ছা কত 56 হয়, 3 5 15 5 15 5 3 5 15 5 হাতে 1, 5 13 65। আচ্ছা, তারপর এটার সাথে গুণ করি, তাহলে হচ্ছে কত -8 আর কত রে 7, আচ্ছা 78, -78। ওকে, তারপর এটা এই দিক দিয়ে গুণ করব, তাহলে 40 একে 40, 40 দুগুণা 80, 5 40 এ 200 নাকি, আর এটা হচ্ছে কত -240। তাহলে আমাদের দুইটা সারি 4টা কলাম বের হয়েছে। তাহলে আমাদের বাম পক্ষ আমরা পেয়ে গেলাম, বাম পক্ষ আমরা পাইছি কত, এ বির সাথে সি গুণ করছি, এ বির সাথে আমরা সি গুণ করে আমাদের এইটা দাঁড়াইছে। এখন ডান পক্ষ কি করতে হবে, বিসি, এটা আমাদের বিসি ছিল, এর সাথে কি করতে হবে, এ সামনে গুণ করতে হবে, তাহলে এটা সামনে লিখি 1 2 3 4 5 6। ওকে, এখন এটা গুণ করে দেখি আমরা কি হয়। আচ্ছা, এইটার সাথে এটা গুণ করা যাবে কিনা, অবশ্যই যাবে, যেহেতু ওরা প্রমাণ করতে বলছে। তারপর আমি দেখাচ্ছি, দেখো তাহলে এ ম্যাট্রিক্সটা আমাদের কি আছে, দুইটা সারি আছে 3টা কলাম আছে, এই যে দুইটা সারি 3টা কলাম আছে। আর বিসি ম্যাট্রিক্সটার আমাদের কি আছে, 3টা সারি আছে, 4টা কলাম আছে, 3টা সারি 4টা কলাম আছে। তাহলে আমাদের এর সাথে বিসি গুণ করা যাবে, যে ম্যাট্রিক্সটা হবে তার দুইটা সারি থাকবে 4টা কলাম থাকবে। তাহলে আসো এটা গুণ করে দেখাচ্ছি, গুণ করে দেখি, আসো তাহলে আমরা কি করব, 4টা কলাম থাকবে না এই পাশে, তাহলে এই পাশ থেকে দেব দুইটা, তাহলে এইটা এই পাশ দিয়ে বসাই দিব, এটা এই পাশ দিয়ে বসাই দেই, তাহলে কত হচ্ছে দেখো 4 1 কে 4, তারপর হচ্ছে কত প্লাস 6 দুগুণা 12, তারপর হচ্ছে কত -3। ওকে, সরি 12 তো লিখি নেই, 12 -3। তারপরে এইটা এই পাশ দিয়ে বসাই দিব, এটা এই পাশ দিয়ে বসাই দিলে এই মানটা পাবো, তাহলে হচ্ছে কত 8 একে 8, তারপর হচ্ছে কত 8 দুগুণা 12 দুগুণা 24, -3 দুগুণে 6। তারপরে এইটা এই পাশ দিয়ে বসাই দিব, তাহলে হচ্ছে 20, এটা জায়গায় হবে না আমার রে, 20 একে 20, তারপরে হচ্ছে কত 30 দুগুণা 60 নাকি, 30 দুগুণা 60 মাইনাস হচ্ছে 3 5 15। এই পাশে আরেকটা লিখিবা লাগবে, দেখেন দেখি পারছেন কিনা, এটা এই দিক দিয়ে গুণ করলে ওই পাশটা আসবে। আচ্ছা, তাহলে আমি পরের লাইনটা লেখার ট্রাই করতেছি। এটা যদি এই পাশ দিয়ে বসাই দেই, তাহলে কত হচ্ছে 4 চক 16 প্লাস 5 6 30 মাইনাস 6 একে 6। ওকে, তারপর এটা এই পাশ দিয়ে বসাই দেই, 4 8 32 প্লাস 5 12 60 মাইনাস 6 দুগুণা 12, এটা এই পাশ দিয়ে বসাই দেই, তাহলে হচ্ছে কত 4 20 80 প্লাস 5 30 150, তারপর হচ্ছে মাইনাস 30। এই পাশটা লিখে ফেলাবেন নিজের মতো করে, জায়গা নাই আমার, হয়ে তো গেছে আর তো কিছু লেখার নাই। হ্যাঁ, এইটা এখন দেখো যে ওইটার সাথে এডিট করে লিখলে মিলে যাবে। তাহলে দেখো আমরা বলতেছি যে গুণনের মধ্যে আমাদের যদি গুণন নিয়ে প্রশ্ন হয় তাহলে 4 ধরনের প্রশ্ন থাকবে, 4 ধরনের প্রশ্ন। তার মধ্যে আমরা 2 ধরনের লিখলাম, যে এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, আমাকে বলবে যে এ বি এর মান বের করো, বি এ এর মান বের করো। অথবা ওই অঙ্কটাতে বড়জোর কি বলতে পারে, যে দেখাও যে এ বি ইকুয়াল বি এ, অথবা বলবে যে দেখাও যে এ বি নট ইকুয়াল বি এ, এরকমটা বলতে পারে। তারপরে 2 নম্বর অঙ্ক করলাম কি, সবচেয়ে বড় অঙ্ক, যে এ বি সি 3টা ম্যাট্রিক্সের মান দেওয়া থাকবে, 3টা ম্যাট্রিক্সের মান দিয়ে তোমাকে বলবে যে দেখাও যে এ বি ইন্টু সি ইকুয়াল, বলবে যে এ ইন্টু বি সি।
এরকম বলবে। তখন কি করব আমরা, এ বি প্রথমে গুণ করব, গুণ করে ওটার সাথে সি গুণ করব, আর এটা হচ্ছে কি বিসি গুণ করব, এর সাথে ওই বিসি গুণ করব, গুণ করে দেখবো যে সমান হবে, অথবা নট ইকুয়ালও আসতে পারে, বলা যায় না, আসতে পারে নট ইকুয়াল। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা কি লিখছি, তারপরে 3 নাম্বার ক্যাটাগরির অঙ্ক আসতে পারে এরকমটা, যে যদি a ইকুয়াল এত হয় তবে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i এর মান কত, এর মান কত। তাহলে দেখো এটা পারাই যাবে কিভাবে, a স্কয়ার মানে কি a ইনটু a, a স্কয়ার মানে হচ্ছে a ইনটু a, তাহলে গুণ কিভাবে করে আমরা শিখছি। তারপরে হচ্ছে কত, মাইনাস 4a, a বলতে হচ্ছে a ম্যাট্রিক্সটা লিখবো, তার সাথে 4 মানে 4 সবার সাথে গুণ করে দিব। হ্যাঁ, সবার সাথে কোন ম্যাট্রিক্সের সাথে কিছু গুণ করলে কি করতে হয়, সবার সাথে গুণ করে দিতে হয়। তারপরে মাইনাস 5i, এখন এখানে i তো আমরা বলতেছি একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এখন এখানে i ম্যাট্রিক্সটা আমি কত লিখবো, এখন সেটা আমরা বলছি যে আমাদের প্রয়োজনের খাতিরে আমরা লিখবো। এখানে আমাদের 3টা সারি 3টা কলাম আছে, তাহলে এখানে i যে ম্যাট্রিক্সটা লিখবো সেটাও আমরা লিখবো 3টা সারি 3টা কলাম, সরি 0 1 0 0 0 1, এই তারপর 5 এর সাথে গুণ মানে সবগুলোর সাথে গুণ করে দিব। তাহলে এটা যদি আমি লিখতে চাই, তাহলে a ইনটু a প্রথমে গুণ করে দিতে হবে, তারপরে 4 ইনটু a এর সাথে 4 গুণ করে দিতে হবে, আর 5 এটা সবার সাথে গুণ করে দিতে হবে। তারপর এখানে বিয়োগ বলছে, তা বিয়োগ তো আমরা আগেই শিখছি, একটু বড়, কিন্তু এই ক্যাটাগরির অঙ্ক এরকমটা ভাবে করা যাবে। আচ্ছা, তারপরে দেখো আরেক ক্যাটাগরির অঙ্ক আছে, যে যদি a ইকুয়াল এত এবং f of x ইকুয়াল এত হয়, তাহলে f of a এর মান কত, দেখো আমরা ফাংশন করছিলাম, আমাদের মনে আছে যে f of x ইকুয়াল যদি x স্কয়ার প্লাস 3x মাইনাস 7i হয়, তাহলে f of a ইকুয়াল কি হবে বলো দেখি, f of a ইকুয়াল কি, x এর জায়গায় a বসাই দিব, তাহলে a স্কয়ার প্লাস 3a মাইনাস 7i, এখানে তো x ই নাই, x থাকলে x বসাইতাম, i আছে i। এখন দেখো তো এই অঙ্কটার মতো হয়ে গেল না, এই অঙ্কটা এখন ওই অঙ্কটার মতো হয়ে গেছে। তার মানে a স্কয়ার মানে এখানে আমরা a ইনটু a করব, তারপরে প্লাস 3a বলতে a এর সাথে 3 গুণ করে দেব, মাইনাস 7, এইখানে আমরা i কত নিব বলো দেখি, এখানে i কত নিব, এখানে আমরা নিব 2টা সারি 2টা কলাম। আমরা বলছি যে i আমরা সব সময় অঙ্কের খাতিরে নেব, কারণ এখানে আমাদের ম্যাট্রিক্সটা 2টা সারি 2টা কলাম আছে, তাহলে এখানে আমরা i নেব i2 মানে 2টা সারি 2টা কলাম। তাহলে আমাদের গুণনের মধ্যে এই 4 ধরনের বাইরে আর কোনো অঙ্ক নাই, ঠিক আছে। আমি আবার রিমাইন্ড করতেছি যে আমরা গুণনের মধ্যে আমরা কি কি শিখলাম, গুণনের মধ্যে আমাদের a ম্যাট্রিক্স এবং b ম্যাট্রিক্স দেওয়া থাকবে, আমাদেরকে বলবে a b এর মান বের করো অথবা b a এর মান বের করো, অথবা ওইখানে বড়জোর বলতে পারে যে দেখাও যে ab ইকুয়াল ba অথবা ab নট ইকুয়াল ba, এরকমটা আসতে পারে। তারপরে আমি বলছি যে 3টা ম্যাট্রিক্স দেওয়া থাকতে পারে, a b c 3টা ম্যাট্রিক্স দেওয়া থাকতে পারে, দিয়ে বলবে যে প্রমাণ করো যে abc ইকুয়াল abc, এরকমটা প্রমাণ করতে বলতে পারে। অথবা বলতে পারে কি, যদি a ইকুয়াল এত হয় তবে এত এর মান নির্ণয় করো, এখানে একটা i থাকবে, আমরা বলতেছি আইটা আমরা ম্যাট্রিক্স যেভাবে দেয়া থাকবে ডিজাইন করা থাকবে, আইটাকেও আমরা সেভাবেই ডিজাইন করে নেব। যদি a ম্যাট্রিক্সটা 3টা সারি 3টা কলাম থাকে, তাহলে আমরা এখানে i ম্যাট্রিক্সটাও 3টা সারি 3টা কলাম নেব। যদি a ম্যাট্রিক্সটা 2টা সারি 2টা কলাম থাকে, তাহলে আমরা i ম্যাট্রিক্সটা 2টা সারি 2টা কলাম নেব। আর এইটা মানে হচ্ছে কি, a স্কয়ার মানে হচ্ছে a ইনটু a মাইনাস 4a মানে হচ্ছে a ম্যাট্রিক্সের সাথে 4 গুণ করে দিতে হবে। আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সের সাথে কিছু গুণ করলে সকল উপাদানের সাথে গুণ করতে হয়। মাইনাস 5i, i মানে আমরা বলতেছি একক ম্যাট্রিক্স, সেটার সাথে 5 গুণ করে দিতে হবে। আমরা দেখাইলাম এখানে 5 সবার সাথে গুণ করে দিতে হবে। আর এক ক্যাটাগরির অঙ্ক আসতে পারে, আমরা বলতেছি যে যদি a ইকুয়াল এত হয় এবং f of x ইকুয়াল এত হয়, তাহলে f of a এর মান নির্ণয় করো। আমরা ফাংশন করছিলাম, আমরা বলছিলাম যে দেওয়া আছে, আমরা লিখবো যে দেওয়া আছে f of x ইকুয়াল এত, অতএব f of a ইকুয়াল এত। f of a কিভাবে পাবো, যে x এর জায়গায় a বসাই দেব। তাহলে এই অঙ্কটা এখন হুবহু আমাদের এই অঙ্কটার মতোই হয়ে গেছে। এখন এটাতে আমরা কি করব, a স্কয়ার মানে a ইনটু a করব, প্লাস 3a মানে a ম্যাট্রিক্সের সাথে 3 গুণ করে দিব, মাইনাস 7i, i কত নিব, অঙ্কের প্রয়োজনে i যত নিতে হবে ততই নেব, ঠিক আছে। এর বাইরে কিন্তু গুণনে আর কোনো ধরনের অঙ্ক নাই। 4 ধরনের 4টা অঙ্ক যদি তোমার করা থাকে, তাহলে ইনশাআল্লাহ তুমি সব অঙ্কই করতে পারবা।
তো পরবর্তী আমরা শিখবো মাত্রা নির্ণয়। মাত্রা নির্ণয় খুবই ইজি, তোমরা এটা করছো, তোমাদের মনে আছে। মাত্রা নির্ণয় কি যে লিখতেছি আজকে, মাত্রা নির্ণয়। আচ্ছা, কিভাবে করছিলাম, যে এ মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 × 2, বি মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 × 3, তাহলে এবি ম্যাট্রিক্স এর মাত্রা কত হবে? এবি ম্যাট্রিক্স এর মাত্রা কত হবে? আমরা বলছিলাম যে মাত্রা বের করার পূর্ব শর্ত হচ্ছে যে ম্যাট্রিক্সটা গুণ করা যায় কিনা, যদি গুণ করা যায় তাহলে মাত্রা বের করা যাবে, যদি গুণ করা না যায় তাহলে মাত্রা বের করা যাবে না। তাহলে এখানে এবি গুণ করা যাবে, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান আছে, তাহলে এবি গুণ করা যাবে, এবং এবি গুণ করে যে ম্যাট্রিক্সটা হবে তার মাত্রা হবে 2 × 3। এখন এখানে যদি এমন অঙ্ক আসে, আমাদেরকে যদি বলে যে এ ম্যাট্রিক্সের মাত্রা এত, বি ম্যাট্রিক্সের মাত্রা এত, দিয়ে যদি বলে যে গুণনযোগ্য ম্যাট্রিক্সের মাত্রা কত। গুণনযোগ্য ম্যাট্রিক্স বলতে কি বোঝেন আপনারা? আচ্ছা, তাহলে এরকম একটা অঙ্ক লেখেন দেখি, লেখেন। গুণনযোগ্য বলতে বোঝাচ্ছে যে গুণ করা যাবে এমন ম্যাট্রিক্সটার মাত্রা কত হবে। আচ্ছা, এখানে তো এবি গুণ করা যাবে না, কিন্তু বি এ গুণ করা যাবে না, দেখো তো, বি এ তো গুণ করা যাবে, তাহলে গুণনযোগ্য ম্যাট্রিক্সের মাত্রা, ওরা কিন্তু মানে হিডেনলি আসলে চাইছে বি এ ম্যাট্রিক্সের মাত্রা, ঠিক আছে? তাহলে এখানে বি এ ম্যাট্রিক্সটার মাত্রা কত হবে? 4 × 3। তাহলে তোমার অঙ্কের মধ্যে যদি লেখা থাকে যে মনে করো ওখানে 3-4টা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে, দিয়ে তোমাকে বলবে যে গুণনযোগ্য ম্যাট্রিক্সের মাত্রা কত, তখন শুধু ওই এ বি ম্যাট্রিক্স চিন্তা করে বসে থাকলে হবে না, তখন এ বি গুণ করা যাবে না বি এ গুণ করা যাবে, আর গুণ করা গেলেই বা তার মাত্রা কত হবে, তখন সেটা বের করতে হবে। তো প্রশ্নটা বলছে, আচ্ছা তাহলে আমি 3 ধরনের অঙ্ক তোমাদেরকে বললাম এখানে, যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে তোমাকে ডিরেক্টলি চাইতে পারে যে এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত, তখন তো তোমাকে আর কোনো কিছু চিন্তাই করা লাগবে না, খালি দেখতে হবে যে এ বি গুণ করা যায় কিনা, যদি গুণ করা যায় তাহলে মাত্রা বের করা যাবে, আর যদি গুণ করা না যায় তাও যদি বলে যে মাত্রা কত, তখন অপশনে অবশ্যই থাকবে যে কোনোটি নয়, কারণ গুণ করা না গেলে এখানে অনির্ণয় বা কোনোটি নয় এরকম টাইপের অপশন থাকবে। অথবা বলবে বি এর মাত্রা কত, তাহলে বি এর মাত্রা বের করা যাবে। আচ্ছা, তারপরে আমরা একটা বলতেছি কি, যে এ ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে, বি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে, দিয়ে তোমাকে বললো যে গুণনযোগ্য ম্যাট্রিক্সের মাত্রা কত। যখন বলবে গুণনযোগ্য ম্যাট্রিক্স, তখন শুধু এ বি চিন্তা করে বসে থাকলে হবে না, যে এ বি গুণ করা যাবে না বি এ গুণ করা যাবে, কোনটা গুণ করা যাবে, যেটা গুণ করা যাবে তার মাত্রা আবার কত হবে। ওকে, আবার কি বলতে পারে, এরকম 3-4টা ম্যাট্রিক্স দিয়ে দিতে পারে, দিয়ে বলবে যে নিচের কোনটি সংজ্ঞায়িত, অথবা বলবে যে নিচের কোনটি সত্য, বা নিচের কোনটি গুণনযোগ্য, এরকমটা বলতে পারে। তাহলে নিচের কোনটি গুণনযোগ্য, তাহলে গুণনের আমরা ডেফিনেশন জানি। ওকে, আরো কঠিন এক্সাম্পল ছিল, যাই হোক তোমরা যাতে থাকতে চাচ্ছ না, আজকে এ পর্যন্ত। এখন যেটা লিখছি সেটা হচ্ছে কি, যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে আমরা বহু আলোচনা করছি। আমাদের মনে আছে যে এরকম যদি একটা ম্যাট্রিক্স হয়, অথবা আমরা বলছিলাম যে এ যদি এরকম একটা ম্যাট্রিক্স হয়, এ বি সি ডি এরকম যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ ডি জে এ বের করা যাবে কিভাবে? ডি আর এ ইন্টারচেঞ্জ হবে, আর বি আর সি এর সামনে মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা বলছিলাম যে এরকম এ বি সি ডি একটা যদি 2 × 2 স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা যাবে, ডি আর এ ইন্টারচেঞ্জ হবে, আর বি আর সি এর সামনে মাইনাস দিয়ে গুণ হবে। আচ্ছা, তাহলে এইটাই যদি একটা ম্যাট্রিক্স হয়, এইটা যদি আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে চাই, তাহলে কি হবে দেখো তো। তাহলে এ ডি জে এ যদি আমরা বের করতে চাই, এটা মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ আর কি, অ্যাডজয়েন্ট অফ এ যদি বের করতে চাই, তাহলে 2 যাবে 8 এর কাছে, 8 আসবে 2 এর কাছে, তাহলে হয়তো এটা 2 এটা 8, আর বলতেছি এগুলাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস দিয়ে, তাহলে এটা -5 আসছে, মাইনাস দিয়ে গুণ করলে +5 হয়ে যাবে, আর এটাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে -7 হয়ে যাবে। এই হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আলাদা কোনো অঙ্ক নাই, কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের অঙ্ক করার জন্য কাজে লাগে। আচ্ছা, এবারে আসো, যদি আমরা করি ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স যদি করি, তাহলে আমরা বলছিলাম, আমাদের মনে আছে যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ওই কাজটা করতে হয়। ইনভার্স ম্যাট্রিক্স মানে হচ্ছে এ ইনভার্স এরকম দেয়া থাকবে। ইনভার্স ম্যাট্রিক্সের কাজটা হচ্ছে কি, যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ওই কাজটা করতে হয়, তার সাথে সামনে কি হয়, 1/AD - BC হয়। AD - BC আমরা বলছিলাম যে AD - BC শূন্য হবে না, শূন্য হবে না। যদি AD - BC শূন্য হয়ে যায়, তাহলে আমরা বলছিলাম যে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে না। আচ্ছা, আমাদের প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আমাদের প্রশ্ন আসতে পারে, বলবে যে নিচের কোন ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নেই,
নিচের কোন ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নেই, তখন আমরা কি দেখব যে কোন ম্যাট্রিক্সটা এডি মাইনাস বিসিটা শূন্য হচ্ছে। যে ম্যাট্রিক্সটার এডি মাইনাস বিসি শূন্য হবে সেই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। আচ্ছা, সেটা আমরা পরে আসতেছি। মনে করো এইটাই যদি আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলে, এটাই যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলে, তাহলে আমরা তো অ্যাড জয়েনের এই কাজটা করবই, অ্যাড জয়েনের এই কাজটা করব, তার সাথে সামনে কি করব 1 বাই এডি মাইনাস বিসি করব, এডি মাইনাস বিসি। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 8 দুগুণা 16 মাইনাস, আর এইখানে আবার আসবে 5 7 35, মাইনাস 35 আসবে, তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস 35 হয়ে যাবে। তাহলে এটা আমাদের হয়ে গেল 5 6 11 51, আমাদের এইটা হয়ে গেল অ্যান্সার। এখন এটা গুণ করাও দেয়া থাকতে পারে, গুণ করাও দেয়া থাকতে পারে। আমরা বলছিলাম যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি কিছু গুণ হয় সকল উপাদানের সাথে গুণ করতে হয়, কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স ওইভাবে থাকে না, ইনভার্স ম্যাট্রিক্স সামনেই এইভাবে সচরাচর অ্যান্সার গুলা দেয়া থাকে। আচ্ছা, আমরা 2 into 2 ম্যাট্রিক্সের আমরা ইনভার্স ফাংশন বের করা শিখলাম। আমরা একটু পরেই 3 into 3 আকারের ম্যাট্রিক্সের কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করে সেটা আমরা শিখব। কিন্তু তার আগে আমরা যে কথাটা বলতেছি যে নিচের কোন ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নেই, এই জিনিসটা আমরা শিখতে চাচ্ছি। তাহলে তোমরা একটা অঙ্ক লেখো। হ্যাঁ, বলছে যে নিচের কোন ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স আছে, আছে আছে বলতে তাহলে এডি মাইনাস বিসিটা নট ইকুয়াল 0 হবে। যদি বলতো যে নিচের কোন ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নেই, নেই যদি বলতো তাহলে কিন্তু এডি মাইনাস বিসি ইকুয়াল 0 কোনটা হবে সেটা আমরা দেখতাম। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এ বি সি তিনটাই কিন্তু আমাদের 0 হচ্ছে, এডি মাইনাস বিসি ইকুয়াল 0 হচ্ছে। আমাদের ডি নাম্বার যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু আমাদের এডি মাইনাস বিসি করলে এটা কিন্তু আমাদের 0 আসবে না, এটা 0 আসবে না, এটা 0 আসবে না, তার মানে এইটারই বিপরীত ম্যাট্রিক্স আছে। ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটাই আবার উল্টাই আসতে পারে। উল্টাই আসতে পারে কিভাবে? বলতে পারে যে নিচের কোন ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নেই, বিপরীত ম্যাট্রিক্স নেই, তখন কি হবে? তিনটা নট ইকুয়াল হবে, একটা খালি 0 হবে। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার ঘটনাটা? আমরা 3 into 3 অর্ডার বা তিনটা সাড়ে তিনটা কলাম ম্যাট্রিক্সের আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখবো, কিন্তু তার আগে আরেকটা কথা বলে নিতে চাই। সে কথাটা হচ্ছে যে আমরা বলতেছি যে যেই ম্যাট্রিক্সটার এডি মাইনাস বিসি নট ইকুয়াল 0 হবে, সেই ম্যাট্রিক্সটার কি হবে? বিপরীত ম্যাট্রিক্স থাকবে। আর যেটার 0 হয়ে যাবে, সেই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স থাকবে না, সেই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। তো এই যে যেই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স থাকবে না, ওটার একটা নাম আছে, ওটার একটা নাম হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয় ওটাকে, সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আমরা আলোচনা করছিলাম, আমরা বলছিলাম, আমাদের মনে আছে যখন আমরা ডিটেইলস আলোচনা করছিলাম যে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয় অথবা এডি মাইনাস বিসি এর মান 0 হয় তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। তাহলে এইখানে আমাদের অঙ্ক আসবে, বলবে এখানে তোমাকে বলবে যে ওরকম করে বলতে পারে যে নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তার মানে কি হবে? আমাদেরকে দেখতে হবে যে কোন ম্যাট্রিক্সটার এডি মাইনাস বিসি 0 হয়, যেটা এডি মাইনাস বিসিটা 0 হবে সেটাই হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এখানে কথাগুলো কিন্তু দুই ভাবে তিন ভাবে আসতে পারে। আমি আবার বলতেছি এমসিকিউ গুলো কেমন হতে পারে। এমসিকিউ গুলা বলতে পারে যে নিচের কোন ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স আছে, নিচের কোন ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স আছে, তখন আমরা দেখব যে কোনটার এডি মাইনাস বিসিটা নট ইকুয়াল 0 হয়, নট ইকুয়াল 0। ওকে, তারপরে আমাদের প্রশ্ন হতে পারে যে নিচের কোন ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নেই, বিপরীত ম্যাট্রিক্স নেই, তখন আমরা দেখব কোনটার এডি মাইনাস বিসিটা 0 হয়, যেটা এডি মাইনাস বিসিটা 0 হবে সেইটারই বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। আবার প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটাতেও আমরা কি দেখব যে কোনটার এডি মাইনাস বিসিটা 0 হয়, যেটার এডি মাইনাস বিসিটা 0 হবে সেই ম্যাট্রিক্সটারই একটা মডার্ন নাম আছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স ওইভাবে তো আসতেই পারে, আবার এগুলা রিটেন টাইপের অঙ্ক আসতে পারে এইভাবে, তোমাকে বলতে পারে যে এর মান কত হলে এম এর মান কত হলে এত ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, তখন আমরা কি করব? এডি মাইনাস বিসি মানে নির্ণায়কের মান ইকুয়াল 0 লিখে ক্যালকুলেশন করব, তাহলে আমরা অঙ্কগুলো করতে পারবো। তো আসলে এরকম এক্সাম্পল দেই। হ্যাঁ, তাহলে এটা লিখছি যে a+3, দেখো অঙ্কটা প্রথমটা লিখছি যে a+3 6 5 a-4 ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এর মান কত। আর একটা অঙ্ক লিখছি যে m এর মান কত হলে এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, ব্যতিক্রমী হবে। তাহলে আমরা কিভাবে লিখবো আমাদের মনে আছে, এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে সলিউশন কি লিখবো? লিখবো যে এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে
এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে মড অফ a প্লাস 3 6 5 a মাইনাস 4 ইকুয়াল 0 এইভাবে লিখবো। আবার বলতেছি, লিখবো কিভাবে, যে এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে মড অফ এত ইকুয়াল 0। এখন এটা ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন কিভাবে করা যাবে, a প্লাস 3 a মাইনাস 4 মাইনাস 30 ইকুয়াল 0। এটা ক্যালকুলেশন করো দেখি পারা যাচ্ছে কিনা। সেম ভাবে এটাও করা যাবে। আচ্ছা, আশা করি তোমরা পারবা। তারপর আমি বলতেছি, দেখো তাহলে আমরা কি করব, এখানে বলছে যে m এর মান কত হলে, তাহলে এটা তো শেষ করা যাবে। এটা কত আসলো, এর মান আচ্ছা 7 মাইনাস 6, হ্যাঁ এই দুইটাই 7 মাইনাস 6, এগুলো অপশন টেস্ট করেও করা যায়, এখানে মান বসায় দিলেও হবে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, পরবর্তী অঙ্ক হচ্ছে কি, m এর মান কত হলে এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। তাহলে এখানে ওইভাবেই লিখবো যে এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে যদি m মাইনাস 2 6 2m মাইনাস 3 ইকুয়াল 0। এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, হ্যাঁ এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে মড অফ এত ইকুয়াল 0। তারপর এটা ক্যালকুলেশন করব আমরা, যে m মাইনাস 2 m মাইনাস 3 মাইনাস 12 ইকুয়াল 0। এটা ক্যালকুলেশন করলেই অ্যান্সার হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করে যা আসবে তাই অ্যান্সার। আর এগুলা যদি এমসিকিউ স্টাইলে আসে তাহলে আমরা অপশন টেস্ট করেও করতে পারবো। অপশন থেকে মান এখানে বসাই দেবো, m এর জায়গায় বসাই দিয়ে দেখবো যে কোনটা রেডি মাইনাস বিসি শূন্য হয়। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের 3x3 আকারের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করে। আমরা 2x2 আকারে ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখলাম, এখন আমরা এটা শিখব। এটাই আমাদের একাডেমিকের রিটেনে এগুলা আসে। তো দেখো এটা কিভাবে করা যাবে। আচ্ছা, ইনভার্স ম্যাট্রিক্সের আগে তোমাদেরকে আমি সূত্রটাই দেখাই, যে এ ইনভার্সের সূত্রটা ছিল এরকমটা, 1/mod a adjoint of a। এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করার সূত্র। 1/mod a মানে হচ্ছে a ম্যাট্রিক্স এর মান বের করতে হবে, আর হচ্ছে adjoint of a বের করতে হবে, adjoint of a। তো adjoint of a কিভাবে বের করে সেটাই আমাদেরকে দেখতে হবে। আর mod এর মান তো খুব সহজ, এটা আমরা পারবো। তাহলে আসো আমি একটা অঙ্ক তোমাদেরকে খুব ভালোভাবে আরেকবার করে দিচ্ছি রিমাইন্ড করার জন্য। তাহলে এটা আমরা কি লিখবো, সলিউশনে আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে a ইকুয়াল এত, লিখবো। তারপরে আমরা লিখবো অতএব মড a ইকুয়াল মড a মানে হচ্ছে কি, a ম্যাট্রিক্সটার মান বের করব। a ম্যাট্রিক্সটার মান কিভাবে বের করা যাবে, আমরা বলছিলাম যে দুইটা ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট যেভাবে করে নির্ণায়কের মান নির্ণয় একইভাবে করে। তাহলে কিভাবে করব, এই যে 2 নিলাম, তাহলে এটা সারিবাদ কলামবাদ, এটা গুণ মাইনাস এটা গুণ, তাহলে 0 সূত্রের মাইনাস, আর এটা গুণ করলে কত আসবে, 8 আসবে, 8। আচ্ছা, তারপর হচ্ছে সূত্রের মাইনাস, এখানে -1 আছে, তাহলে ওটা +1 হয়ে গেল, তাহলে সারিবাদ কলামবাদ, এটা গুণ মাইনাস এটা গুণ, তাহলে 3 একে 3 মাইনাসে মাইনাস +2। তারপর হচ্ছে সূত্রের প্লাস, এটা নিলাম সারিবাদ কলামবাদ, এটা গুণ মাইনাস এটা গুণ, তাহলে -12 -0 হবে। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কত আসবে, -16 + 5 -12, তাহলে এটা আসবে -23। তাহলে দেখো তো -23 নট ইকুয়াল 0 হয়েছে না। এই জায়গাটা যদি আমাদের শূন্য হয়ে যেত, তাহলে আমরা কিন্তু ওখানেই বলে দিতাম যে a ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য নয়। কিন্তু যেহেতু এটা আমাদের নট ইকুয়াল 0 বের হয়েছে, এটা হতে পারে প্লাস বের হতে পারে, মাইনাস বের হতে পারে, হ্যাঁ, কিন্তু এটা নট ইকুয়াল 0 হইলেই আমরা কি বলতে পারবো, যে অতএব a ম্যাট্রিক্সটি কি হবে, বিপরীতযোগ্য হবে, বিপরীতযোগ্য কথাটা আমরা লিখে দিতে হবে আমাদের, যে ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য। আচ্ছা, আমাদের কিছু কিছু প্রশ্নে এমনটা থাকবেই, বলবে যে a ইকুয়াল এত, বলবে যে a ম্যাট্রিক্সটি কি বিপরীতযোগ্য, অথবা বলবে যে a ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য কিনা যাচাই করো, এরকমটা বলবে। হ্যাঁ, তোমাকে আমাদের ক নাম্বারে যে 2 মার্কের প্রশ্ন থাকে, আমাদেরকে ওইভাবে বলবে যে ক নাম্বার প্রশ্নটা দিয়ে বলবে যে a ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য কিনা যাচাই করো। তখন আমরা মড এর মান বের করব। এটা যদি আমাদের নট ইকুয়াল 0 হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ বিপরীতযোগ্য, আর যদি 0 বের হয় তাহলে বলবো যে না, এই ম্যাট্রিক্সটা বিপরীতযোগ্য নয়। ঠিক আছে, ওখানে তখন ওইভাবে লিখে দিব যে যেহেতু মড অফ a ইকুয়াল 0, সেহেতু a ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য নয়, এভাবে লিখে দেব। আচ্ছা, তাহলে এটা যেহেতু নট ইকুয়াল 0 বের হয়েছে, তাহলে এটা বিপরীতযোগ্য। এখন আমরা যে কথাটা লিখবো, আমরা লিখবো a ম্যাট্রিক্সটির
আমরা লিখবো, সবাই লেখো, এ ম্যাট্রিক্সটির সহগুণক ম্যাট্রিক্স, আমরা কথাটা লিখছিলাম আমাদের মনে আছে, এ ম্যাট্রিক্সটির সহগুণক ম্যাট্রিক্স এখানে লিখছিলাম A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33 হলে 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 আমরা কি লিখছিলাম, A11 এর আমরা মান বের করছিলাম, এর 11 আমরা সহগুণক বের করছিলাম। ওকে, সহগুণক বের করে আমরা শিখছিলাম, আমাদের মনে আছে, আমরা নির্ণায়কের সহগুণক বের করছিলাম। নির্ণায়কে আমরা বলছিলাম যে সহগুণক বের করার সময় কি করতে হয়, যে যেই সংখ্যাটার সহগুণক বের করব ওইটা যে সারি যে কলামে আছে সেগুলা বাদ দিয়ে বাকিগুলাই অ্যান্সার হয়, বাকিগুলাই অ্যান্সার হয়। আর সহগুণকের সময় সামনে একটা মাইনাস হতেও পারে নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে, তখন আমরা বলছি কি যে এটা যদি যোগ করে যদি জোর হয় তাহলে মাইনাস হবে না, আর যদি বেজোর হয় তাহলে মাইনাস হবে। তাহলে এটা যোগ করে আমাদের জোর হচ্ছে, জোর হলে এটা প্লাস হবে। তাহলে 11 মানে হচ্ছে এক নাম্বার সারির এক নাম্বার সংখ্যাটা, এই যে এই সংখ্যাটার আমরা সহগুণক বের করব। তাহলে এটা যে সারি যে কলাম আছে সেগুলা বাদ, তাহলে এগুলা হবে কত, 0 -2 -4 1। তাহলে এটা আমরা গুণ করি, তাহলে কত হচ্ছে, এটা এডি মাইনাস বিসি করব, তাহলে 0 সূত্রের মাইনাস এটা গুণ করলে 8 হবে, তাহলে এটা সমান বের হলো -8। তারপরে সেম ভাবে আমরা বের করব A12। আচ্ছা, A12 এর সময় কি হবে, A12 এর সময় মাইনাসটা হবে কারণ এখানে 1 এবং 2 যোগ করলে বেজোর হয়, বেজোর হলে মাইনাস হবে। তাহলে 12 হচ্ছে এক নাম্বার সারির 2 নাম্বার সংখ্যা, এক নাম্বার সারির 2 নাম্বার সংখ্যা, তার মানে এই সংখ্যাটার বের করব। তাহলে এই সংখ্যাটা যে সারি যে কলামে আছে সেগুলা বাদ, তাহলে কত হবে, 3 - 2 1 1। তাহলে এটা আমরা গুণ করে দেই, সামনে মাইনাস থাকলো, 3 × 3 মাইনাসে প্লাস 2, তাহলে এটা আমাদের বের হলো -5। তাহলে সেম ভাবে সবগুলো বের করেন, ট্রাই করেন। অথবা আমরা সহগুণকের সময় আরো একটা কথা বলছিলাম যে নির্ণায়কের চার কোণের চারটা সংখ্যা, চার কোণের চারটা সংখ্যা আর মাঝখানের সংখ্যাটার যদি সহগুণক বের করতে বলে তাহলে মাইনাস চিহ্ন হবে না, বাকিগুলোর ক্ষেত্রে মাইনাস চিহ্ন হবে। আচ্ছা, তাহলে আমরা যদি করি সবগুলা মান যদি বের করি তাহলে আমাদের এইটা বের হবে, তাহলে অ্যাডজয়েন্ট কি হবে, অ্যাডজয়েন্ট হবে এইটার উপরে টি দিতে হবে, এটার উপরে টি, তার মানে আমাদের কি করতে হবে, এটার সারিগুলাকে কলাম বানায় দিতে হবে অথবা কলামগুলাকে সারি বানায় দিতে হবে। তাহলে সেটা আমরা পারবো, তাহলে আমরা লিখতে পারবো -8 -5 -12 -3 1 7, তারপর হচ্ছে কত 2 7 3। আমরা কি করলাম, সারিটাকে কলাম বানায় দিলাম অথবা কলামটাকে সারি বানায় দিলাম। তাহলে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের হয়ে গেল। এখন আমরা নিচে সুন্দর করে লিখবো এইভাবে যে আমরা জানি লিখবো, আমরা জানি লিখে আমরা এই সূত্রটা লিখবো, লিখে আমরা এখানে মান বসাই দিব। তাহলে 1/mod এর মান আমাদের বের হইছে -23 বের হইছে, আর অ্যাডজয়েন্ট অফ এ আমাদের এই ম্যাট্রিক্সটা বের হইছে, এই ম্যাট্রিক্সটা এখানে লিখে দিলেই আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের হয়ে গেল, ইনভার্স ম্যাট্রিক্স বের হয়ে গেল। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই আসে, অবশ্যই আমাদের এই প্রসিডিউরটা মনে রাখতে হবে। আচ্ছা, আমি বলতেছিলাম যে এখন এইরকম যদি একটা অঙ্ক আসে, এ ইনভার্সই দেওয়া আছে, তোমাকে বললো যে এ ম্যাট্রিক্সটা নির্ণয় করো, এ ম্যাট্রিক্সটা নির্ণয় করো। অবভিয়াসলি এই অঙ্কটা আসলে তোমার গ নাম্বারে অথবা ঘ নাম্বারে আসবে, ঠিক আছে, এবং খুবই ইম্পর্টেন্ট, এটা আসছিল কোনো এক বোর্ডের পরীক্ষায়। এ ইনভার্স দেওয়া আছে, দিয়ে বলছে যে এ ম্যাট্রিক্সের মান বের করো। তাহলে কিভাবে বের করা যাবে, শোনো, এইটার ঘটনাটা হচ্ছে কি জানো, যে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের কিছু রুল আছে, যে এ ইনভার্সের যদি ইনভার্স করা যায় তাহলেই মূল ম্যাট্রিক্সটা পাওয়া যায়, বুঝছো, এ ইনভার্সের যদি ইনভার্স করো তাহলেই মূল ম্যাট্রিক্স পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে আমি বলতেছি কি যে এ ইনভার্সের একটা মান দেওয়া থাকবে, এ ম্যাট্রিক্স বের করতে হবে, যদি ইনভার্স ম্যাট্রিক্সের ইনভার্স বের করি তাহলে আমরা মূল ম্যাট্রিক্সটা পাবো। তাহলে আমরা অঙ্কের ভিতরে কিভাবে লিখবো, আমাদের সূত্র তো হচ্ছে এইটা যে এ ইনভার্স ইকুয়াল আমরা জানি 1/mod a অ্যাডজয়েন্ট অফ এ। এখন তাহলে এই সূত্রটা আমরা কিভাবে লিখবো, যখন আমরা জানি লিখবো, আমরা জানি তখন কিভাবে লিখবো, যে এ ইনভার্স এর উপর ইনভার্স, এইটা ইকুয়াল লিখবো এ, এটা ইকুয়াল লিখবো এ, ইকুয়াল লিখবো কত 1/mod of a inverse adjoint of a inverse, এইভাবে লিখবো আমরা তখন। তাহলে আমরা এখানে কি মান বের করব, আমরা এইটা অঙ্কের প্রথমে কি করব, mod of a inverse বের করব,
আর অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স বের করব, অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স মানে এক কথায় এর জায়গায় এ ইনভার্স লিখবেন, খালি এর জায়গায় এ ইনভার্স লিখবেন, আর এ ইনভার্সের উপর ইনভার্স ওইটাকেই আমরা বলতেছি মূল ম্যাট্রিক্সটা বের হবে, মূল ম্যাট্রিক্সটা বের হবে। আচ্ছা দেখো আমরা এখন কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তো সংজ্ঞা নিয়ে আলোচনা করার আগেই তোমাদেরকে একটা ধারণা দেই, বা আমরা যে ধারণা দিচ্ছি একটু রিমাইন্ড করে দেই যে দুইটা ম্যাট্রিক্স কখন পরস্পর সমান হবে। দুইটা ম্যাট্রিক্স কখন সমান হবে আমরা আলোচনা করছিলাম যে দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হবে তাহলে কি হবে, এদের ভুক্তিগুলা পরস্পর সমান হবে, ভুক্তিগুলা পরস্পর সমান হবে, যে এইটা সমান এইটা লেখা যাবে, এইটা সমান এইটা লেখা যাবে, এইটা সমান এটা লেখা যাবে, এটা সমান এটা লেখা যাবে। আমরা বলতেছি যে দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হবে তাহলে ভুক্তিগুলা পরস্পর সমান হবে। তাহলে এই অঙ্ক থেকে আমরা দেখো তো কি লিখতে পারবো, y + 3 = 7 লিখতে পারবো, y + 3, তাহলে y + 3 = 7, তাহলে y এর মান কত হলো, y এর মান 4 হলো। আর এইটা সমান এইটা লিখতে পারবো, তাহলে সরি x - 5 = y - 1 লিখতে পারবো। তাহলে y এর মান এখানে পাইছি, y এর মান পাইছি, তাহলে x - 5 = 4 - 1, তাহলে এটা 3 হলো, তাহলে x - 5 = 3, তাহলে x = হচ্ছে 8, তাহলে অতএব xy আমাদের কত হলো, x এর মান বের হইছে 8 আর y এর মান বের হইছে 4, তাহলে হয়ে গেল। তাহলে আমরা বলতেছি যে দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হবে তাহলে কি হবে, ভুক্তিগুলা পরস্পর সমান হবে, ভুক্তিগুলা পরস্পর সমান হবে। তাহলে সেম ভাবে এটাও করা যাবে, সেম ভাবে এটাও করা যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, y - 1 = 4 লিখতে পারবো, y - 1 = 4 লিখতে পারবো, তাহলে y = 5 বের হবে, y = 5। তারপরে আমরা লিখতে পারবো -x = 3 + y, তাহলে -x = 3, y এর মান পাইছি 5, তাহলে এটা কত হলো 8, আর এই পাশে মাইনাস আছে তাহলে x = হবে -8, তাহলে xy আমাদের কত বের হবে, -8 আর 5 বের হবে, 5 বের হবে। তাহলে এটা দিয়ে আমি মোরাল অফ দ্য স্টোরি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হবে তাহলে ভুক্তিগুলা পরস্পর সমান হবে। আচ্ছা আমরা এখন কিছু সংজ্ঞা পড়তে চাই, সংজ্ঞা আমি কিছু লিখছি, এইগুলো সংজ্ঞা পড়লেই তোমাদের হয়ে যাবে। আচ্ছা প্রথমে লিখছি কি যে অভেদ বা একক ম্যাট্রিক্স, অভেদ বা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা বলছি যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের মান, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের মান হবে 1 আর বাকিগুলো হবে 0, তাকে একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে। ওকে, এটা যেটা লিখছি এটাকে আমরা I2 দ্বারাও প্রকাশ করতে পারি যে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 2, অর্ডার হচ্ছে 2 মানে দুইটা সারি আছে দুইটা কলাম আছে। আমরা লিখতে পারি 1 0 0 0 1 0 0 0 1। হ্যাঁ এটাও একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তবে এটা কি তিনটা সারি তিনটা কলাম বিশিষ্ট একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। একে আমরা I3 ও লিখতে পারি, I3 যে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে কি সেটা কত 3 অর্ডারে, 3 অর্ডারে। তাহলে এখানে আমরা বলতেছি কি যে মুখ্য কর্ণের মানগুলো হবে 1, মুখ্য কর্ণের মানগুলো হবে 1 আর বাকিগুলো সবগুলাই হবে 0, এটাকে বলা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে আচ্ছা তারপরে আমরা লিখছি কি অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কি একটা ম্যাট্রিক্স অভেদঘাতী ম্যাট্রিক্স হবে বা একটি বর্গ ম্যাট্রিক্স A কে অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a² = a * a = I হয়। মানে এমন একটা ম্যাট্রিক্স মনে করো দেয়া থাকবে, এমন একটা ম্যাট্রিক্স মনে করো তোমাকে বলবে যে এই ম্যাট্রিক্সটা অভেদ কিনা যাচাই করো, মনে করো 2 3 -1 -2 একটা মনে করো ম্যাট্রিক্স দিল, দিয়ে তোমাকে বললো যে এই ম্যাট্রিক্সটা অভেদঘাতী ম্যাট্রিক্স হবে কিনা যাচাই করো, এরকমটা তোমাকে বললো। মানে ক নম্বরের প্রশ্নে দিবে, 2 মার্কের অ্যানসারে দিবে, বলবে যে এত ম্যাট্রিক্সটি অভেদঘাতী কিনা যাচাই করো। তাহলে অভেদঘাতী কিনা কিভাবে যাচাই করব, এইটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, -1 -2 এটা গুণ করি, দেখো এটা গুণ যদি করি তাহলে এটা এদিক দিয়ে গুণ, তাহলে 2 2 4 -3, এটা এদিক দিয়ে গুণ তাহলে হচ্ছে কত 3 2 6 -6, এটা এদিক দিয়ে গুণ তাহলে -2 + 2, এটা এদিক দিয়ে গুণ -3 + 4 হলো। তাহলে এটা দেখো তো আমাদের কি বের হলো 1 0 0 1 বের হলো। তাহলে এটা কি হয়েছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বের হয়েছে। তাহলে আমরা বলতেছি যে একটা ম্যাট্রিক্সকে যদি ওর সাথেই গুণ করা যায় মানে a² = a * a, যদি a * a করি যদি আমাদের একক ম্যাট্রিক্স বের হয় বা অভেদ ম্যাট্রিক্স বের হয় বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বের হয় তাহলে আমরা বুঝবো ওই ম্যাট্রিক্সটা কি হবে, ওই ম্যাট্রিক্সটা অভেদঘাতী ম্যাট্রিক্স হবে, অভেদঘাতী ম্যাট্রিক্স হবে। ক্লিয়ার? আচ্ছা সেম ভাবে তাহলে এগুলো আসবে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স কি হচ্ছে যে একটা ম্যাট্রিক্সকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে, মানে ডেফিনিশনটা হচ্ছে এরকম যে একটি বর্গ ম্যাট্রিক্স A কে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a² = a * a = a হয়। এখানে যেমন I বের হইছে ওটাতে A বের হবে,
আচ্ছা, এইটার যদি एग्जांपल দেখাই, অঙ্ক আসতে পারে এরকম 5 2 -10 -4, মনে করে এরকম একটা অঙ্ক আসলো, দিয়ে তোমাকে বললো যে এত ম্যাট্রিক্সটি সমঘাতী কিনা যাচাই করো, এত ম্যাট্রিক্সটি সমঘাতী কিনা যাচাই করো। তাহলে সমঘাতী কিনা যাচাই করো, কিভাবে যাচাই করব? ওইটার সাথেই গুণ করব, 5 2 -10 -4 এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে দেখো তো কি হয়, এটার সাথে এই দিক দিয়ে গুণ হবে, তাহলে 25 মাইনাস কত 20, 25 মাইনাস 20, তারপর এইটা এই দিক দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে 5 দুগুণে 10 মাইনাস 8, তারপরে হচ্ছে এইটা এই দিক দিয়ে গুণ করব, তাহলে মাইনাস 50 প্লাস 40, তারপরে এইটা এই দিক দিয়ে গুণ করব, তাহলে মাইনাস 20 প্লাস 16, তাহলে দেখো তো কত বের হয়েছে, 5 2 মাইনাস 10 মাইনাস 4 বের হয়েছে না? তাহলে দেখো তো এ ম্যাট্রিক্সটাই বের হয়েছে না, এ ম্যাট্রিক্সটাই বের হয়েছে। তাহলে একটা ম্যাট্রিক্সকে যদি ওইটার সাথেই গুণ করা যায়, গুণ করে যদি আবার মূল ম্যাট্রিক্সটা এই আসে, মানে a স্কয়ার ইকুয়াল a ইনটু a ইকুয়াল যদি এই হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, সমঘাতী ম্যাট্রিক্স বলবো, সমঘাতী ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, শূন্যঘাতী ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাট্রিক্সের, এটা n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ওকে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, একটা ম্যাট্রিক্সকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি মনে করো এ একটা ম্যাট্রিক্স এরকম দেয়া আছে, মনে করো এরকম একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, দিয়ে বলছে যে এই ম্যাট্রিক্সটা শূন্যঘাতী কিনা নির্ণয় করো বা যাচাই করো বা প্রমাণ করো যে এত ম্যাট্রিক্সটি একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। কিভাবে করব? আমরা এ ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তাহলে আমরা এ স্কয়ার বের করব, এ স্কয়ার বের করে যদি দেখি যে ম্যাট্রিক্সটা 0 0 0 0 সবগুলা ভুক্তি শূন্য বের হচ্ছে, এটা কিন্তু একটা শূন্য ম্যাট্রিক্স। হ্যাঁ, শূন্য ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে যে ম্যাট্রিক্সের মানে শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তির মান শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়, ওকে। আচ্ছা, তাহলে এটা শূন্যঘাতী একটা ম্যাট্রিক্স বের হলো, এ স্কয়ার করে যদি দেখি যে সবগুলা ভুক্তি শূন্য হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে ওই ম্যাট্রিক্সটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তবে এখানে মাঝে মাঝে এমনও বলে যে দেখাও যে এ ম্যাট্রিক্স এত একটি বলে এরকম যে 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। এইটা মানে তোমরা কি বুঝো দেখো দেখি। হ্যাঁ, বলছে যে দেখাও যে a ইকুয়াল এত ম্যাট্রিক্সটি 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স, মানে এইটার a কিউব করলে 0 আসবে, ঠিক আছে। আবার বলতেছি, প্রশ্নটা কি বলছে যে দেখাও যে এত ম্যাট্রিক্সটি একটি 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স, 3 সূচকের। আর যদি বলে যে দেখাও যে এত ম্যাট্রিক্সটি একটি 2 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স, তখন n এর মান 2 বসায় দিব। আর যদি খালি বলে যে দেখাও যে এত ম্যাট্রিক্সটি শূন্যঘাতী, তার মানে ওটাতে n এর মান যে কোনো কিছু বসাইলেই ওটা শূন্য হবে, বুঝছো। যদি নরমালি বলে যে এ ম্যাট্রিক্সটি এত দিয়ে বলছে যে দেখাও যে এত ম্যাট্রিক্সটি একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স, অথবা যদি বলে যে এত ম্যাট্রিক্সটি শূন্যঘাতী কিনা যাচাই করো, তখন দেখবা যে n এর মান এই n এর মান যে কোনো একটা বসাইলেই ওটা শূন্য হবে। আর স্পেসিফিক ভাবে যদি বলে তাহলে কিন্তু ওইটাই আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। যেমন বলতে পারে যে দেখাও যে এত এ ম্যাট্রিক্সটি একটি 2 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স, মানে a স্কয়ার বের করতে হবে। বলতে পারে দেখাও যে এ ম্যাট্রিক্সটি একটি 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স, তাহলে a কিউব বের করতে হবে। এ পর্যন্ত 4 পর্যন্ত আসছিল যে দেখাও যে এ ম্যাট্রিক্সটি 4 সূচকের একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স, মানে a4 বের করতে হবে, a4, ওকে। আচ্ছা, ওটা হয়ে গেল। তারপরে আসো প্রতিসম ম্যাট্রিক্স। এটা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে ঘটনাটা কি, যে একটি বর্গ ম্যাট্রিক্স a কে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি a টু দি পাওয়ার t ইকুয়াল a হয়, হয়ে গেল। তাহলে a টু দি পাওয়ার t মানে ট্রান্সপোজ করে দেবো, এরকম যদি একটা ম্যাট্রিক্স দেয়, দিয়ে যদি বলে যে দেখাও যে এত ম্যাট্রিক্সটি একটি প্রতিসম ম্যাট্রিক্স, তখন এর উপরে t দিব, t দিয়ে সারিটা কলাম করে দেবো, কলাম করে যদি দেখি যে আগের ম্যাট্রিক্সটার মতোই হচ্ছে, তাহলে সেটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। আর বিপ্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কি, যে a টু দি পাওয়ার t ইকুয়াল কি হবে, -a হবে, -a। আমার মনে হয় না যে এগুলা ডেফিনেশন দরকার আছে, এক্সাম্পল দরকার আছে, তারপর এটাতে আমরা বড় বড় কিছু এক্সাম্পল লিখবো। আসো বড় এক্সাম্পল লিখি। আচ্ছা, তাহলে অভেদঘাতী সম্পর্কে এই দুইটা অঙ্ক করবেন। আচ্ছা, সমঘাতী হয়ে গেল। তাহলে এটা কি করতে হবে বুঝতে পারতেছো, এটা তাহলে আমাদের b কিউব বের করতে হবে, b কিউবের মান 0 বের হবে। b কিউবের মান 0 মানে ওই যে সকল ভুক্তিগুলো 0 0 0 0 আসবে। হ্যাঁ, এই যে প্রতিসম কিনা যাচাই করে, তাহলে এইটার পাওয়ার যদি আমরা t দেই, t দিয়ে দেখো তো। আচ্ছা, এটা করেই দিচ্ছি নাও। এইটার পাওয়ার যদি আমি t দেই তাহলে কি হবে, সারিটা কলাম হয়ে যাবে।
সারিটা কলাম, তাহলে প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কি যে a টু দি পাওয়ার t ইকুয়াল a হয়, তাহলে সারিটা কলাম বানাই দিই। দেখো তাহলে -2 -2 3 -1, এই যে সারিটা কলাম বানাইছি, এই সারিটা কলাম বানাবো, তাহলে 3 4 6, এই সারিটা কলাম বানাবো, -1 6 -5। তাহলে দেখো তো a ম্যাট্রিক্সটা সমানই হয়েছে না? দেখো যে ওইটা দেখতে যা হয়েছে এটা তাই হয়েছে, বললাম না ওইভাবেই ডিজাইন করা থাকবে। তাহলে c ইকুয়াল প্রথমে a প্লাস b, এই দুটো ম্যাট্রিক্স আমরা যোগ করব, যোগ করে যে ম্যাট্রিক্সটা হবে ওইটার t বের করব, ওইটার t ইকুয়াল তখন কি লিখবো, c ম্যাট্রিক্সটা লিখবো, এই যে এরকম ম্যাট্রিক্সটা লিখবো। বোঝা গেছে কি? প্রথমে c এই দুটো যোগ করব, তারপরে c টু দি পাওয়ার t ইকুয়াল c লিখবো, তাইলে হয়ে যাবে। c ইকুয়াল বলছে a মাইনাস b হলে, c ইকুয়াল a মাইনাস b একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে, একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে xy এর মান নির্ণয় করো। তার মানে এখানে আগত বিয়োগ করবে লাগবে, যে ম্যাট্রিক্সটা বের হবে ওইটা c টু দি পাওয়ার t ইকুয়াল মাইনাস c লিখতে হবে। ম্যাট্রিক্সের মধ্যে গুরুত্বপূর্ণ আমাদের রিটেন দুই ধরনের অঙ্ক আছে, একটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা বা বিপরীত ম্যাট্রিক্স বের করা, আর একটা হচ্ছে কি ক্রেমারের সূত্র, ক্রেমারের সূত্র। তো বিপরীত ম্যাট্রিক্স আমরা অলরেডি করছি, 2 into 2 ম্যাট্রিক্সের কিভাবে বিপরীত ম্যাট্রিক্স বের করে, অথবা 3 into 3 ম্যাট্রিক্সের কিভাবে বিপরীত ম্যাট্রিক্স বের করে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব ক্রেমারের সূত্র। তো ক্রেমারের সূত্রতে আবার দুই ধরনের অঙ্ক দিয়ে ক্রেমারের সূত্র চাইতে পারে। এগুলো হচ্ছে সমীকরণ আকারে দিবে, সমীকরণ আকারে দিয়ে বলবে যে ক্রেমারের সূত্র অনুসারে এটাকে এখান থেকে x y z এর মান বের করো, অথবা ক্রেমারের সূত্র অনুসারে এটা সমাধান করো, এইভাবে দিবে। অথবা ম্যাট্রিক্সের মতো করে দিবে, ম্যাট্রিক্সের মতো করে দিয়ে বলবে যে এটাকে নির্ণায়কের সাহায্যে প্রমাণ করো, অথবা বলবে যে ক্রেমারের সূত্র অনুসারে সমাধান করো, এভাবে আমাদেরকে বলবে। তো আমরা লিখছি যে এটা হচ্ছে অঙ্কটা, তাহলে দেওয়া আছে, আমরা লিখলাম দেওয়া আছে, এটা লিখলাম, তারপর আমরা লিখলাম কি ক্রেমারের সূত্র অনুসারে আমরা পাই, ক্রেমারের সূত্র অনুসারে আমরা পাই। এটা ক্রেমারের সূত্রটা আসলে কি সেটা আমি লেখার চেষ্টা করছি, যে ক্রেমারের সূত্র হচ্ছে কি, ক্রেমারের সূত্রতে আমরা যদি x y z এর মান বের করতে চাই, তাহলে x বের করার সূত্র হচ্ছে dx বাই d, y বের করার সূত্র হচ্ছে dy বাই d, আর z বের করার সূত্র হচ্ছে dz বাই d। আচ্ছা, এখানে d কি, dx কি, dy কি, dz কি, এই জিনিসগুলোই আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা বের করতে যাচ্ছি d, আমরা প্রথমে লিখছি d। এখন d বের করা যাবে কিভাবে, বা d কি জিনিস, d হচ্ছে এখানে xyz এর সহগগুলা দিয়ে যে নির্ণায়কটা তৈরি হবে সেটাই হচ্ছে d। তাহলে আমি এইটা কোথায় পাইলাম, 1 হচ্ছে প্রথম সমীকরণে x এর সহগ, এটা -2 কিভাবে পাইলাম, প্রথম সমীকরণে y এর সহগ, z এটা কিভাবে পাইলাম, এটা হচ্ছে প্রথম সমীকরণে z এর সহগ। এক কথায় x y z এর সহগগুলা দিয়ে যে নির্ণায়কটা হবে ওইটাই হবে d। এখন এটার মান কিভাবে বের করে আমরা জানি, মান বের করার সূত্র জানি, যে দুইটা ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট যেভাবে করে নির্ণায়কের মান নির্ণয় একই ভাবে করে। ক্রস প্রোডাক্ট আবার কিভাবে করে, আমরা বলছিলাম যে 1 নিলাম, তাহলে এটার সারিবাদ কলামবাদ, এটা গুণ মাইনাস এটা গুণ, তাহলে এটা গুণ করলে হচ্ছে -1, আর -2 দুগুণা হচ্ছে 4, তারপর হচ্ছে সূত্রের মাইনাস আমরা এইটা নিব, তাহলে -2 নিলে এটা কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে এটা সারিবাদ কলামবাদ, এটা গুণ মাইনাস এটা গুণ, তাহলে এটা গুণ করলে হচ্ছে কত, -2, আর এইটা হচ্ছে -4, আর এখানে সূত্রে মাইনাস আছে, তাহলে এটা +4 হয়ে গেল। তাহলে হ্যাঁ +4, তাহলে এইটা এখন হচ্ছে কি, তারপরে আমরা লিখলাম +2 লিখলাম, +2, তাহলে এইটার সারিবাদ কলামবাদ, এটা গুণ, তাহলে এটা গুণ করলে হচ্ছে 2 দুগুণা 4, সূত্রের মাইনাস, আর এটা গুণ করলে -2 আসবে, সেক্ষেত্রে এটা +2 হয়ে যাবে। তাহলে এটা আমরা মান বের করি। আচ্ছা, এটা সমান তাহলে কি বের হবে, 11 বের হবে, 11। এবার আমরা dx কিভাবে বের করব, dx আমি লিখতে চাই dx, তাহলে আসো dx কিভাবে বের করা যাবে। আচ্ছা, dx যখন বের করব তখন এই যে x এর তো এই কলামটা লিখছিলাম, x এর এই কলামের জায়গায় এই কনস্ট্যান্টের সংখ্যাগুলো হবে, কনস্ট্যান্টের সংখ্যাগুলো, এইটা হচ্ছে x এর কলাম, দেখো যে 1 2 -2, এই যে 1 2 -2, তাহলে x এর জায়গায় আমরা কি করব, এই কনস্ট্যান্টের কলামটা বসাই দেব, তাহলে এখানে লিখব কত, 3 5 4, আর বাকিগুলো ঠিকই থাকবে, -2 1 2 2 2 -1, তাহলে এইটা এখন মান বের করব, তাইলে হয়ে যাবে। আচ্ছা, একটু সামারাইজ করে আগেই বলে নেই, যখন আমরা dx বের করব তখন x এর কলামটা বাদ দিয়ে সেখানে কি হবে, কনস্ট্যান্টের কলামটা হবে,
যখন ওটা কলামটা হবে, বাকিগুলো ঠিকই থাকবে। যখন আমরা dy বের করব, dy, তখন y এর কলামটা বাদ দিয়ে ওখানে শুধু কনস্ট্যান্টের কলামটা হবে, বাকিগুলো সব ঠিকই থাকবে। আর যখন আমরা dz বের করব, তখন z এর কলামটা বাদ দিয়ে কনস্ট্যান্টের কলামটা হবে, বাকিগুলো ঠিকই থাকবে। আর মান নির্ণয় আমরা পারবো। এটা কিভাবে মান বের করবে? একটু আগে এটা যেভাবে বের করলাম এটা ওইভাবে বের করা যাবে। তাহলে 3 নিলাম সারি বাদ কলাম বাদ, এটা গুণ, তাহলে -1 -4, তারপর হচ্ছে সূত্রের মাইনাস, তাহলে এটা প্লাস, এটা -2 আছে, +2 হয়ে গেল, তাহলে এটা সারি বাদ কলাম বাদ, এটা গুণ, তাহলে -5 -8, তারপরে হচ্ছে +2 নিলাম, +2, তাহলে এটা সারি বাদ কলাম বাদ, এটা গুণ, 5 দুগুণা 10 -4, তাহলে এটা যদি আমরা বের করি তাহলে এখানে -5, তাহলে এটা হচ্ছে -15, তারপরে এখানে হচ্ছে মাইনাস কত 13 নাকি, 13 দুগুণা 26, এখানে হচ্ছে 6 দুগুণা 12, এটা তাহলে করলে কত হবে আমাদের -29। তাহলে সেম ভাবে এখন তোমরা dy dz টা একটু বের করে ফেলো দেখি পারা যাচ্ছে কিনা। তাহলে অনুরূপ ভাবে dy বের করা যাবে, dz বের করা যাবে। আমি বের করলাম, দেখো, তাহলে dy যখন লিখলাম তখন আমি বললাম যে y এর কলামটা বাদ দিয়ে সেখানে কি হবে, কনস্ট্যান্টের কলামটা হবে। কনস্ট্যান্টের কলামটা হইছে মান একইভাবে বের করছি, যেভাবে d বের করছি, dx বের করছি। dz একইভাবে যখন z বের করব তখন z এর কলামটা বাদ যাবে, z এর কলামটা বাদ গিয়ে কি হবে, সেখানে কনস্ট্যান্টের কলামটা হবে। তারপরে যেভাবে মান বের করে ওইভাবে করছি। এখন আমরা কি করব, এখন আমরা এই সূত্রতে মান বসাই দিব। এখন আমরা নিচে লিখব যে অতএব x ইকুয়াল হচ্ছে কত, dx বাই d। তাহলে dx আমাদের কত বের হয়েছিল, dx বের হয়েছিল -29, d বের হয়েছিল 11, তাহলে -29/11 লিখলাম। আচ্ছা, তারপরে dy কি হবে, y কি হবে, dy বাই d, তাহলে dy এর মান কত বের হয়েছে, 17 বের হয়েছে, তাহলে 17/11। আর z কি হবে, z হবে dz বাই d, তাহলে dz বের হয়েছে 48, তাহলে 48/11। তাহলে আমরা অ্যানসারটা কিভাবে লিখবো, অ্যানসারটা লিখবো অতএব xyz ইকুয়াল x বের হয়েছে -29/11, y বের হয়েছে আমাদের 17/11, আর একটা হচ্ছে 48/11। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আশা করি এইভাবে তোমরা সবগুলো অঙ্ক করতে পারবা। আচ্ছা দেখো, পরবর্তী অঙ্ক লিখছি, ক্রেমারেরই অঙ্ক, এটাও ক্রেমারের সূত্র দিয়েও করা যাবে। তাহলে এটা হচ্ছে কি, এটা ম্যাট্রিক্স ফর্মে দেয়া আছে, এর আগের অঙ্কটা ইকুয়েশন ফর্মে দেয়া ছিল, এবার এটা ম্যাট্রিক্স ফর্মে দেয়া আছে। ম্যাট্রিক্স ফর্মে দিয়ে বলছে যে ক্রেমারের সূত্রের সাহায্যে x = b সমীকরণ জোটের সমাধান করো। এইভাবে বলতে পারে, অথবা বলতে পারে কিভাবে, যে নির্ণায়কের সাহায্যে x + b সমীকরণ জোটের সমাধান করো, এইভাবে বলতে পারে। তো আসো এই অঙ্কটা কিভাবে করা যাবে, যদি ম্যাট্রিক্স ফর্মে দেয়া থাকে তাহলে আমরা কিভাবে করব, তাহলে আমরা লিখব সলিউশন আমরা লিখব প্রশ্ন মতে, অথবা লিখতে পারি যে দেওয়া আছে প্রশ্ন মতে, এই যে দেওয়া আছে ax = b, ওটা সব সময় অঙ্কগুলোতে দেওয়াই থাকবে। ওকে, তাহলে ax = লিখলাম b। আচ্ছা, a, তাহলে আমাদের a ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা এখানে বা লিখব, বা a ম্যাট্রিক্স দেওয়া আছে কত, 4 1 5 -2 -1 -3 3 -4 -9 লিখলাম। তারপর হচ্ছে x আছে আমাদের x y z লিখলাম, ইকুয়াল b আছে আমাদের কত, 2 5 4 লিখলাম। এখন এই দুটো আমরা গুণ করব, এই দুটো ম্যাট্রিক্স আছে এখানে, এই দুটো ম্যাট্রিক্স আমরা গুণ করব। তাহলে দেখো তো, ম্যাট্রিক্স দুটো আমরা গুণ করি, তাহলে কি করব, এইটা এই পাশ দিয়ে গুণ করব, এটা যদি এই পাশ দিয়ে গুণ করি তাহলে কি হবে, 4x + y + 5z হবে। ওকে, তারপরে এইটা দিয়ে এই দিক দিয়ে যদি আমরা গুণ করি তাহলে -2x - y - 3z হবে, 3z। তারপর এটা যদি আমরা এই পাশ দিয়ে গুণ করি তাহলে 3x - 4y - 9z হবে। আচ্ছা, ইকুয়াল তাহলে কত হবে, ইকুয়াল হবে 2 5 4। এখন আমরা বলছিলাম, আমাদের মনে আছে যে দুইটা ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে ভুক্তিগুলা পরস্পর সমান হবে, তাহলে এইটা সমান আমরা এটা লিখতে পারবো, এটা সমান এটা লিখতে পারবো, এটা সমান এটা লিখতে পারবো। কিন্তু কথাটা আমরা কিভাবে লিখবো, আমরা কথাটা সুন্দর করে লিখবো এইভাবে, যে ম্যাট্রিক্সের সমতা অনুসারে
অনুসারে আমরা পাই, অনুসারে কথাটা লিখলেও হবে, অথবা আমরা পাই যদি লিখতে চাও আমরা পাইও কথাটা লিখতে পারো, লিখলাম। আচ্ছা কি পাই তাহলে আমরা পাচ্ছি 4x প্লাস ওয়াই প্লাস 5z ইকুয়াল কত পাবো? 2 পাবো, 2। তারপরে হচ্ছে মাইনাস 2x মাইনাস ওয়াই মাইনাস 3z ইকুয়াল পাবো 5। তারপরে হচ্ছে কত? 3x মাইনাস 4y মাইনাস 9z ইকুয়াল পাবো কত? 4। এখন দেখো তো, এখন আগের অঙ্কটার মতোই হয়ে গেছে না এই অঙ্কটা? এখন এইখান থেকে আগের অঙ্কটার মতো করলেই হয়ে যাবে। এখন এইখানে আমরা লিখবো কিভাবে? এখন এখানে আমরা লিখবো যে ক্রেমারের সূত্র অনুসারে, ক্রেমারের অথবা ক্রেমারের আমরা লিখবো যে ক্রেমারের নিয়ম অনুসারে আমরা পাই, নিয়ম অনুসারে আমরা পাই লিখলাম। হ্যাঁ, তাহলে এখন এই অঙ্কটা হুবহু আমাদের আগের অঙ্কটার মতো হয়ে গেল, যে ইকুয়েশন গুলো চলে আসছে। তাহলে আমরা লিখছি কি, যে ক্রেমারের নিয়ম অনুসারে আমরা পাই, ক্রেমারের নিয়ম অনুসারে আমরা পাই, আমরা ডি লিখছিলাম। আরেকবার তোমাদের বোঝার খাতিরে বোঝাই দিচ্ছি, দেখো। তাহলে ডি হচ্ছে কি, যে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে যে নির্ণয়টা হবে সেটাই হচ্ছে ডি। তাহলে এটা হবে কত? 4 1 5, এটা হবে -2 -1 -3, এটা হবে 3 -4, এটা হচ্ছে -9। এখন এই ডি কিভাবে বের করা যাবে? আমরা বের করতে পারবো যে 4 নিলাম, এটা সারিবাদ কলামবাদ, এটা গুণ 9 -12, সূত্রের -1 নিলাম, তাহলে এটা সারিবাদ কলামবাদ, এটা গুণ মাইনাস এটা গুণ, তাহলে এটা হচ্ছে কত? 18 প্লাস 9, তারপরে প্লাস 5 নিলাম, তাহলে এটা সারিবাদ কলামবাদ, এটা গুণ, এটা গুণ মাইনাস এটা গুণ করলে এই হবে, এটা 16 আসবে অ্যান্সার, 16 আসবে অ্যান্সার। তাহলে আমরা dx বের করব। dx বের করার সময় কি করব? x এর কলামটা বাদ দিয়ে কনস্ট্যান্টের কলামটা লিখবো। তাহলে কনস্ট্যান্টের কলামটা লিখলাম, লিখে বাকিগুলো ঠিক আছে। তাহলে 2 নিলাম, এটা সারিবাদ কলামবাদ, এটা গুণ, তাহলে -1 আর -9 গুণ করলে 9 হবে, সূত্রের মাইনাস, এটা গুণ করলে +12 হবে, তাহলে মাইনাস এখানে থাকবে 12। তারপর সূত্রের মাইনাস নিলাম, 1 নিলাম, সারিবাদ কলামবাদ, এটা গুণ মাইনাস এটা গুণ করলাম, তারপর সূত্রে +5 নিলাম, তাহলে সারিবাদ কলামবাদ, এটা গুণ করলাম, মাইনাস এটা গুণ করলাম, তাহলে এটা ক্যালকুলেশন করে আমাদের -53 বের হবে, -53। তাহলে অনুরূপভাবে dy আমাদের বের হবে 301 এবং dz বের হবে 109। তারপরে আমরা লিখব অতএব x ইকুয়াল হচ্ছে কত? dx বাই d। তাহলে dx বের হইছে আমাদের কত? বলো তো dx কত বের হইছে? d বের হইছে আমাদের 16 আর dx বের হইছে -53। ওকে, তারপর dy ইকুয়াল হচ্ছে কত? সরি, y ইকুয়াল হচ্ছে dy বাই d। তাহলে dy আমাদের বের হইছে -301 বাই হচ্ছে 16, আর z হচ্ছে আমাদের dz বাই d। তাহলে dz বের হইছে 109 বাই হচ্ছে 16। তাহলে অতএব নির্ণেয় সমাধান আমরা লিখতে পারি, নির্ণেয় সমাধান x y z ইকুয়াল কত? -53/16 -301/16 109/16। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা বলতেছি ক্রেমারের অঙ্ক যদি আসে তাহলে আমাদের দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে জেনুইন এরকম আমাদের ইকুয়েশনগুলাই দেয়া থাকবে, ওখান থেকে সরাসরি করা যাবে, আর অথবা এরকম একটা ম্যাট্রিক্স টাইপের দেয়া থাকবে, ম্যাট্রিক্স টাইপের দিলে আমরা কি করব? ax = b এইভাবে লিখে ওটাকে আমরা ইকুয়েশন ফর্মে আগে নিয়ে আসবো, নিয়ে আসার পর তারপরে করব। আচ্ছা দেখো, পরবর্তীতে আমরা লিখছি নির্ণায়কের অঙ্ক। নির্ণায়কে আমাদের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করতে হবে, যে অঙ্কগুলো তোমাদেরকে আমি অনেক আগেই করাইছি, তারপরে আরেকবার রিমাইন্ড করার জন্য লিখছি। আমরা গুরুত্বপূর্ণ 10টা অঙ্ক লিখবো, তার মধ্যে একটা অঙ্ক লিখছি। দেখো, এই অঙ্কটা আমাদের অসীম কুমার সাহার বইয়ের 1 নম্বরের 1 দেওয়া আছে এবং কেতাবউদ্দিন স্যারের বইয়ের 8 A দেওয়া আছে এই অঙ্কটা। তো এই অঙ্কটা নির্ণায়কের সময় আমরা সবসময় বলছিলাম যে অঙ্কগুলাতে আমরা 0 0 আনার চেষ্টা করব। 0 0 1 যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে ওই দিক দিয়ে বাদ দেওয়া যায়, এই জন্য আমরা ট্রাই করলাম যে এটার সাথে যদি আমরা এই পরপর যদি এই দুইটা বিয়োগ করি তাহলে উপরের টার্মটা আমাদের একটা 0 আসতেছে। আচ্ছা, এইখানে আমরা লিখতে পারি কিন্তু এরকম, যে প্রথম কলামটা আমরা কিভাবে লিখলাম? c1 ড্যাশ, মানে প্রথম কলামটা কিভাবে লিখলাম? c1 - c2 - c3,
এইভাবে করে কিন্তু আমরা প্রথম কলামটা লিখছি। ওকে, তাহলে প্রথম কলামটা আমরা কি লিখলাম, এটা আসছে এটার সাথে -x -y, মানে দ্বিতীয় কলামটা এবং তৃতীয় কলামটা বিয়োগ করছি, বিয়োগ করে লিখছি, বাকিগুলো ঠিকই আছে। তাহলে এইটা আমরা ক্যালকুলেশন করে দেখতেছি যে এটা 0 আসতেছে, এটা 0, এখানে x আছে x y বাকিগুলো ঠিকই আছে আর কি। এইটা ক্যালকুলেশন করে দেখতেছি -2z আসতেছে, এইটা ক্যালকুলেশন করে দেখতেছি 2z আসতেছে। এখন আমরা জানি যে নির্ণায়কে যে কোনো একটা কলাম বা যে কোনো একটা সারিতে যদি কোনো একটা সংখ্যা থাকে তাহলে সেটা কমন নেওয়া যায়। অথবা আমরা বলছিলাম যে নির্ণায়কের সময় কি হয় যে কিছু যদি আমরা কোনো নির্ণায়কের সাথে কিছু গুণ করতে চাই তাহলে কি করতে হয়, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর গুণ করতে হয়, যদি অনুরাশি সহগুণকগুলো দেখাইলাম না। আচ্ছা, তাহলে আমরা প্রথম কলাম থেকে আমরা -2z কমন নিলাম, -2z কমন নিলাম, তাহলে এখানে 0 হবে, তাহলে এখানে 1 হবে, এখানে 1 হবে, তাহলে 0 1 1 হয়েছে, বাকিগুলো সব ঠিকই আছে, বাকিগুলো ঠিকই আছে। এখন আমরা বলতেছিলাম যে আমরা 0 0 1 করে নিতে পারি, 0 0 1 করে নিতে পারি, তাহলে ওই দিক দিয়ে আমরা বাদ দিতে পারবো, ওই দিক দিয়ে বাদ দিতে পারবো। তাহলে এইটাকে যদি আমি 0 করতে চাই তাহলে এটার সাথে এটা বিয়োগ দিলে এটা 0 হয়ে যাবে, এটার সাথে এটা বিয়োগ দিলে 0 হবে, তাহলে এটার সাথে এটা বিয়োগ করছি, বিয়োগ করে এটা 0 হয়েছে, তাহলে এটার সাথে এটা বিয়োগ হয়েছে, এটার সাথে এটা বিয়োগ হয়েছে পরবর্তী লাইনে। তারপরে এটাকে আমরা এডিট করে লিখছি, 0 0 1 আছে x, এখানে z z কাটা গেছে, x আছে এখানে z, এখানে z z কাটা গেছে, তাহলে y y এটা হচ্ছে। এখন আমরা বলতেছি যদি 0 0 1 হয় তাহলে ওই দিক দিয়ে বাদ দেওয়া যায়, 0 0 1 হয় ওই দিক দিয়ে বাদ দিচ্ছি, তাহলে -2z আছে, আর বাকি এটা লিখছি, এটা এখন একটা নির্ণায়ক, তাহলে এটা এখন আর গুণন করা যাবে, AD - BC করছি, AD - BC করে আমরা ক্যালকুলেশন মিলাই দিছি। ওকে, আচ্ছা দেখো পরবর্তী অঙ্ক লিখছি, এটা অসীম কুমার সাহার বইয়ের 1 2 নম্বরে আছে, কেতাবউদ্দিন স্যারের বইয়ে এই অঙ্কটা নাই, এই অঙ্কটা আমাদেরকে করতে হবে। দেখো কিভাবে করলাম এই অঙ্কটা, আমরা কি করলাম, আমরা প্রথম সারির সাথে তৃতীয় সারিটা যোগ করলাম, প্রথম সারিটার সাথে যদি তৃতীয় সারিটা যোগ করি তাহলে সবগুলাই xyz আসতেছে। এই জন্য এগুলা আসলে প্র্যাকটিস নির্ভর, হ্যাঁ, কোনটা করলে কি হবে এগুলা প্র্যাকটিস করে 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 করতে হবে। তাহলে এটা আমরা করলাম যে প্রথম সারির সাথে তৃতীয় সারিটা আমরা যোগ করলাম, বাকিগুলো ঠিকই লিখছি, এখান থেকে 3 কমন নিলে xyz হবে, এটা xyz আছেই, এটাও xyz সাজায় লেখা যাবে। তাহলে আমরা একটু আগেই বললাম যে নির্ণায়কে কি হয়, কোন একটা নির্ণায়কের সাথে কিছু গুণ করলে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর গুণ করতে হয়। আমরা 3x + y + z কিভাবে নিলাম, আমরা প্রথম সারি থেকে দেখো, প্রথম সারিতে x + y + z আছে, x + y + z আছে সবগুলাতে, এজন্য আমরা x + y + z নিছি কমন। আর এই যে দ্বিতীয় কলামে দেখো সবগুলাতেই 3 আছে, সেই অনুপাতে 3 নিছি। আমরা বলতেছিলাম যে কোন একটা নির্ণায়কের সাথে কিছু গুণ করলে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর গুণ করতে হয়, তার মানে এই 3 যদি আমরা দ্বিতীয় কলামের সাথে গুণ করে দেই আর এটা যদি আমরা প্রথম সারির সাথে গুণ করে দেই তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাই পাবো। ওকে, তাহলে এটা নিলাম, নিয়ে দেখলাম যে আমরা কি হলো, এখান থেকে যদি xyz কমন গেছে, সবগুলাই কমন গেছে, তাহলে 1 1 1 হয়েছে, এখান থেকে 3 কমন গেছে, তাহলে এটা 1 1 1 হয়ে গেছে। তারপরে আমরা বলছি বা আমরা জানি যে একটা নির্ণায়কের যদি দুইটা সারি অথবা দুইটা কলাম সেম হয় তাহলে সেটার মান 0 হয়, তাহলে এটার মান 0 হয়েছে, 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0ই হয়। আচ্ছা দেখো যে অঙ্কটা লিখছি এই অঙ্কটা অসীম কুমার সাহার বইয়ে 2 এর 7 দেওয়া আছে, কেতাবউদ্দিন স্যারের বইয়ে এই অঙ্কটা দেয়া নাই, এই অঙ্কটা আমাদেরকে করতে হবে, ইম্পর্টেন্ট আছে অঙ্কটা। দেখো এই অঙ্কটা দেয়া ছিল 1 1 দিয়ে, এই অঙ্কটা দেয়া ছিল, তো আমরা বলছিলাম যে একটা অঙ্ক যদি আমরা 0 0 1 লিখতে পারি তাহলে আমাদের আমরা 0 0 1 লিখলে ওই দিক দিয়ে আমরা বাদ দিতে পারি। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এইটার সাথে এইটা বিয়োগ করলেও তো 0 হইতো, এটার সাথে এটা বিয়োগ করলেও তো 0 হইতো, তাহলে আপনি এইভাবে লিখলেন কেন? যে চাইলে তো 1 - p লেখা যাইতো, এখানে 1 - p² লেখা যাইতো, কোনো সমস্যা নাই, ওভাবেও লেখা যাইতো, কিন্তু আমাদের প্রমাণগুলাতে আমরা প্রমাণে যখন দেখতেছি প্রমাণগুলাতে p গুলা সামনে আছে, এখানে যদি 1 - p থাকতো তাহলে হয়তো ওইভাবেই করতাম, বা এখানে প্রমাণটা যদি চেঞ্জ করেও দিতে পারে, যদি এখানে 1 - p এখানে 1 - p² এভাবে দেয় তখন হয়তো আমাদেরকে ওইভাবেও করতে হবে। এজন্য এটা আগে আমরা প্রমাণের দিকে তাকাইছি যে এখানে p - 1 আছে, তাহলে p - 1 করতে যায় দেখতেছি যে না, এটা আমাদের হচ্ছে কি দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে আমাদের p - 1 হচ্ছে, এইজন্য আমরা এইভাবে এটা অঙ্কের প্রমাণের খাতিরে আমরা এইভাবে করছি। ওকে, তাহলে আমরা কি করছি, আমরা দ্বিতীয় কলামের সাথে প্রথম কলাম বিয়োগ করছি, করে আমাদের প্রথম কলামটা হইছে, আর দ্বিতীয় কলামটা কিভাবে করছি, তৃতীয় কলামের সাথে দ্বিতীয় কলামটা বিয়োগ করছি,
করে আমাদের এইটা হয়েছে। ওকে, তাহলে এখানে আমাদের 0 0 1 বাদ দিলাম, বাদ দিয়ে আমাদের এই টার্মটা থাকলো, এই টার্মটা লিখলাম যে p-1 p-1, এখানে একটা p কমন নিচ্ছি, তাহলে p কমন নিলে এখানে p * p-1 হলো, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিচ্ছি, তাহলে p+1 p-1 হলো, আর এখানে p স্কয়ার কমন নিচ্ছি, p স্কয়ার কমন, তাহলে হচ্ছে কত, p স্কয়ার কমন হলে p স্কয়ার মাইনাস 1, তাহলে এখানেও আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিতে পারি, তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিলে p+1 * p-1 হবে। এখন আমরা কি করছি, আমরা প্রথম কলাম থেকে p-1 কমন নিছি, প্রথম কলাম থেকে p-1, আর দ্বিতীয় কলাম থেকে p * p-1 কমন নিছি, তাহলে এখান থেকে যদি p * p-1 কমন নেই তাহলে এইটা 1 হয়ে যাচ্ছে, আর এইখান থেকে যদি আমরা p কমন নেই তাহলে একটা p থাকবে, আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি দেই p+1 p-1 হবে, p-1 কমন গেছে এজন্য p+1 আছে। পরের লাইনে আমরা r গুণন করছি, এটা r গুণন করে আমাদের এইখানে এইটা আসছে, এইখান থেকে আবার কি করছি যে দুইটাতেই p+1 আছে, তাহলে p+1 কমন নিছি, কমন নিলে তাহলে আরেকটা p, আর এখানকার p-1 হয়েছে। আচ্ছা দেখো তো, এখানে p-1 আছে, এখানেও p-1 আছে, চাইলে এখানে একটা কিউব করে দেওয়া যাইতো না? চাইলে কিন্তু কিউব করা যাইতো, যদি প্রমাণে আমাদের এইখানে এমন করে প্রমাণ দেয়া থাকতো p * p-1 এর উপর কিউব p+1, এই অ্যানসারটা কিন্তু এইভাবেও আমাদের প্রমাণ আসতে পারে, কিন্তু প্রমাণ এটা এইভাবে দেয়া ছিল জন্য এইভাবে আমরা মিলাই দিছি যে a + b * a - b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়েছে। এভাবে প্রমাণটা দেয়া ছিল জন্য এইভাবে প্রমাণটা লিখছি, আমাদের এভাবেও প্রমাণটা আসতে পারে। পরবর্তী অঙ্ক লিখছি আমরা, দেখো পরবর্তী অঙ্ক লিখছি, এটা অসীম কুমারের বইয়ে আছে 3 এর 5 নম্বরে, কেতাব স্যারের বইয়ে নাই। আমরা ম্যাক্সিমাম অঙ্কই করার চেষ্টা করতেছি, যে অঙ্কগুলো আমরা কেতাব স্যারের বইয়ে ছিল ওগুলো তো আমরা করছি, অসীম কুমারের বই থেকে এখন আমরা করতেছি। তাহলে অসীম কুমারের বইয়ে এই অঙ্কটা দেওয়া আছে। আচ্ছা, আমরা জানতাম যে, আমরা বলছিলাম, আমরা আলোচনাও করছিলাম যে যদি এখানে যোগ বিয়োগ আকারে কোনো কিছু থাকে তাহলে ওটাকে আলাদা আলাদা করে দুটো নির্ণায়ক লেখা যায়, আমরা বলছিলাম। তাহলে দেখো এখানে -1 -1 আছে, তাহলে এটাকে আমরা কি করলাম, এটা একটা ম্যাট্রিক্স লিখলাম, নির্ণায়ক লিখলাম, মাইনাস করে আরেকটা আলাদা করে লিখলাম। আমরা বলছিলাম যে এরকম যদি থাকে x + y, এরকম যদি থাকে কোনো একটা নির্ণায়ক এরকম যদি থাকে, তাহলে একটা x দিয়ে লেখা যাবে প্লাস আরেকটা এরকম y দিয়ে লেখা যাবে, এরকমটা আমরা বলছিলাম যে দুইটা যোগ অথবা বিয়োগ করে থাকলে আলাদা করে দুইটা নির্ণায়ক লেখা যায়। আচ্ছা, সেই অনুপাতে আমরা এটা দুটো আলাদা করে নির্ণায়ক লিখছি, এখানে x3 y3 z3 লিখছি, আরেকটাতে মাইনাস করে, এখানে যদি প্লাস থাকতো তাহলে এখানে প্লাস দিতাম, দিয়ে এটা 1 করে লিখছি। এখন এখানে কি হয়েছে, এখানে দেখো প্রথম কলাম থেকে x কমন নেওয়া যায়, দ্বিতীয় কলাম থেকে y কমন নেওয়া যায়, তৃতীয় কলাম থেকে z কমন নেওয়া যায়। তাহলে আমরা x y z কমন নিচ্ছি, তাহলে x y z কমন নিলে এখানে 1 1 1 হয়ে গেছে, এগুলা থেকে একটা করে কমন গেছে, জন্য একটা করে কমে গেছে। তারপরে মাইনাস, এইটা কিভাবে লিখলাম, দেখো আমরা আলোচনা করছিলাম এরকমটা যে যদি আমরা সারি অথবা কলাম যদি ইন্টারচেঞ্জ করি তাহলে একটা মাইনাস আসে, এরকমটা আমরা বলছিলাম। তাহলে দেখো এখানে একবারে অবশ্য দুইটা কাজ করছি, যে এইটাকে এখানে নিয়ে গেছি, এটাকে এখানে নিয়ে আসছি, তাহলে কি হবে, এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে, কিন্তু ওটার জন্য একটা মাইনাস আসবে। যদি আমরা সারি অথবা কলাম যদি ইন্টারচেঞ্জ করি, যে কোনোভাবে দ্বিতীয়টাকে তৃতীয় নিয়ে আসছি, তৃতীয়টাকে দ্বিতীয় নিয়ে গেছি, সেক্ষেত্রে কিন্তু মাইনাস আসে, সামনে একটা মাইনাস আসে, সেক্ষেত্রে এখানে মাইনাস আসলে প্লাস হয়ে যাওয়ার কথা। তারপরে হচ্ছে কি, দেখো এইখানে তো আসলো, এইটাকে আবার এখানে নিয়ে গেছি, এইটাকে আবার এখানে নিয়ে আসছি, তাহলে আরেকবার মাইনাস চলে আসবে। তাহলে পরপর যদি দুইটা সারি অথবা দুইটা কলাম আমার ইন্টারচেঞ্জ করা হয় তাহলে চিহ্নের আবার কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, এরকম রুল দেওয়া আছে, নির্ণায়কের 7টা রুল আছে টোটাল, রুলগুলা তোমাদের অনুশীলনীর মধ্যে, উদাহরণের মধ্যে দেওয়াই আছে। তাহলে এখানে আমরা কি করলাম, পরপর দুইটা কলাম বা দুইটা সারি চেঞ্জ করছি, এই জন্য চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই। অথবা তুমি চাইলে সেপারেটলি দুইবার করতে পারো, সমস্যা নাই, যে একবার এখানে নিয়ে গেলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, সেক্ষেত্রে মাইনাসটা প্লাস করে দিবা, তারপর এইটাকে এখানে নিয়ে গেলাম, ওইটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে আবার মাইনাস হয়ে যাবে। তাহলে ওইভাবে এটা এখানে গেছে। এখন দেখো দুইটাই তো সেম, নির্ণায়ক দুইটা সেম, তাহলে আমরা একটা নির্ণায়ক মনে করো কমন নিচ্ছি, একটা নির্ণায়ক যদি আমরা কমন নিই তাহলে কি হবে, x y z -1 হবে, x y z -1 হলো একটা নির্ণায়ক হলো। এখন আমরা বলছিলাম যে যদি আমরা 0 0 1 এরকম ফরম্যাট নিয়ে আসতে পারি তাহলে আমরা ওই দিক দিয়ে বাদ দিতে পারি, এবং নির্ণায়কের ম্যাক্সিমাম অঙ্কের টার্গেটই হচ্ছে আমাদের 0 0 1 নিয়ে আসা।
0 0 1। তাহলে আমরা কি করলাম, এটার সাথে এটা বিয়োগ করলাম, এটার সাথে এটা বিয়োগ করলাম, তাহলে উপরে 0 0 চলে আসতেছে। তাহলে 0 0 1 আসলো, তাহলে ওই দিক দিয়ে বাদ দিয়ে আমাদের বাকি এইটা হলো। কিভাবে হলো, x - y y - z ঠিকই আছে। এখানে আমরা কি করলাম, a স্কয়ার - b স্কয়ার সূত্র দিলাম। আচ্ছা, এখন এইখান থেকে আমাদের কি কমন যায়, x - y কমন যায়। এখান থেকে x - y কমন যায়, আর এখান থেকে y - z কমন যায়। তাহলে আমি কমন নিচ্ছি, x - y কমন গেছে, এখানে x - y কমন গেছে, তাহলে x + y আছে। এখানে y - z কমন গেছে, তাহলে এটা 1, এখানে y - z কমন গেছে, তাহলে y + z আছে। এখন আমরা জাস্ট এটা r গুণন করে দেব, r গুণন করে দিলেই হয়ে যাবে। তাহলে আসো যদি আমরা r গুণন করে দেই, আমরা যদি এই লাইনটার পরের লাইনটা লিখতে চাই তাহলে কি হবে, তাহলে x y z - 1 x - y y - z থাকলো। এটা এখন গুণ করে দেই, তাহলে কত হচ্ছে, y + z - x - y। তাহলে এখানে y y কাটা যাবে, তাহলে হচ্ছে x y z - 1 x - y y - z z - x। এটা আমাদের ডান পক্ষে দেয়া ছিল, এখানে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে বলছিল, এটাই আমাদের ডান পক্ষে দেয়া ছিল, এটাই প্রমাণিত। দেখো পরবর্তী অঙ্ক লিখছি আমরা অসীম কুমার সাহার বইয়ে 3-এর 6 নম্বর অঙ্ক, যেটা কেতাব স্যারের বইয়ে নাই। এই অঙ্কটা আমরা লিখছি, এই অঙ্কটা দেয়া ছিল আগের অঙ্কটার বন্ধু, যেমন এখানে ওই অঙ্কটাতে দেয়া ছিল x³ - 1 y³ - 1 z³ - 1, তখন আমরা -1 করে লিখছিলাম। এবার কি আছে, এখানে +1 +1 +1 আছে, এই জন্য আমরা কি করলাম, দুইটা নির্ণায়ক আলাদা আলাদা করে লিখলাম। +1টাকে আলাদা করে আরেকটা নির্ণায়ক দিয়ে আমরা লিখলাম। আচ্ছা লিখলাম। এখন হচ্ছে কি, আমরা কি করলাম, এখানে 2abc কমন নিলাম। কিভাবে কমন নিলাম, আমরা প্রথম কলাম থেকে a কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে b কমন নিলাম, তৃতীয় কলাম থেকে c কমন নিলাম, আর দ্বিতীয় সারি থেকে 2 কমন নিলাম। আমরা জানি যে কোনো একটা নির্ণায়কের সাথে কিছু গুণ করলে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে এটা আমরা নিলাম, নিয়ে এখন এটা তাহলে কি হলো, এই নির্ণায়কটা তাহলে এরকম ফরম্যাট চলে আসলো, যে আমরা এখান থেকে a, এখান থেকে b, এখান থেকে c কমন গেছে, তাহলে এগুলা 1 1 1 হয়ে গেছে। এখান থেকে যেহেতু 2 ও কমন গেছে, a ও কমন গেছে, b ও কমন গেছে, c ও কমন গেছে, একটা একটা করে কমে গেছে। আর এটা প্লাসটা মাইনাস কিভাবে হয়ে গেল, আমরা কি করলাম, দ্বিতীয় সারিটাকে প্রথম সারিতে নিলাম আর প্রথম সারিটাকে দ্বিতীয় সারিতে নিলাম। এখানে একটা ইন্টারচেঞ্জ করছি, এই জন্য মাইনাস হয়েছে। এর আগের অঙ্কটা আমরা পরপর দুইটা ইন্টারচেঞ্জ করছিলাম, এই জন্য ওটা চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। এবার যেহেতু একটা করছে এই জন্য মাইনাস হয়েছে। আচ্ছা, এখন এই নির্ণায়কটার সাথে যদি আমি এই নির্ণায়কটা মিলাই দিতে চাই, তাহলে দেখো তো, এইটাকে যদি আমি এইখানে উঠাই, এটাকে যদি এইখানে উঠাই, তাহলে কিন্তু দুটো মিলে যাচ্ছে। এজন্য আমরা পরের লাইনে কি করলাম, পরের লাইনে এইটাকে যদি এখানে দেই, এটাকে যদি এখানে দেই, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, এজন্য সামনে মাইনাস লিখছি। লিখে এইটাকে আমরা তৃতীয় সারিটাকে দ্বিতীয় সারিতে দিছি, দ্বিতীয় সারিটাকে তৃতীয় সারিতে দিছি। এখন দুটো সেম নির্ণায়ক হয়ে গেছে, তাহলে আমরা কি করলাম, আমরা একটা নির্ণায়ক কমন নিলাম। একটা নির্ণায়ক যদি আমরা কমন নেই, তাহলে দেখো তো কত আসবে, -2abc - 1 আসবে, -2abc - 1। আর আমি যদি মাইনাসটা কমন নেই, তাহলে এটা +1 হয়ে যাবে। মানে এইটা আমি নির্ণায়কটা কমন নিছি, নির্ণায়কটা যদি কমন নেই, তাহলে আমাদের টার্ম আসবে এরকম, -2abc - 1 এরকম আসবে। তাহলে আমরা এখান থেকেও যদি একটা মাইনাস কমন নিই, তাহলে এরকম আমাদের টার্মটা আসবে। আচ্ছা, তারপরে এরকম যখন আসলো, তখন তো আমরা বলতেছি যে 0 0 1 ফরম্যাটে নিয়ে আসতে পারবো আমরা। যদি আমরা 0 0 1 ফরম্যাটে নিয়ে আসি, তাহলে ওদিক দিয়ে বাদ যাবে, বাদ যে বাকি অংশটা হবে। এখানে আমরা কি করলাম, a স্কয়ার - b স্কয়ার সূত্র দিলাম, এখানেও a স্কয়ার - b স্কয়ার সূত্র দিলাম, দিয়ে এখন এটা যদি আমরা আর গুণন করি বা কমন নেই, এর পরের লাইন তোমরা করতে পারছো আশা করতেছি। তাহলে -2abc + 1, এর পরের লাইনে আমরা কি করলাম, a - b b - c কমন নিলাম। কমন নিয়ে যেটা হয় সেটা আশা করি তোমরা পারবে। দেখো পরবর্তী যেটা অঙ্ক লিখছি, এটা আমাদের অসীম কুমার সাহার বইয়ে 3-এর 7 নম্বর অঙ্ক, কেতাব স্যারের বইয়ে নাই, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, আমাদেরকে করতে হবে। অঙ্কটা এটা দেয়া ছিল। আচ্ছা, এখানে আমরা কি করলাম, এখানে বুঝতেই পারতেছো যে এখানে আমরা a কমন নিছি, এখানে আমরা b কমন নিছি, এখানে আমরা c কমন নিছি। তো প্রথম কলাম থেকে a কমন নেওয়া যায়, দ্বিতীয় কলাম থেকে b কমন নেওয়া যায়, তৃতীয় কলাম থেকে c কমন নেওয়া যায়। তাহলে a b c আমরা কমন নিলাম, কমন নিয়ে বাকিটা আমরা লিখছি। তারপরে আমরা কি করলাম, উপরে আমরা দেখতেছি যে এর সাথে এটা যদি যোগ করি আর এটা যদি বিয়োগ করি, তাহলে আমাদের এখানে একটা 0 আসতেছে। তাহলে 0 আনা বা 0 0 1 আনাই যেহেতু আমাদের টার্গেট, সেহেতু আমরা ওই কাজটাই করলাম। যে এখানে আমরা কি করলাম, এখানে আমরা যদি আমি লিখে দেই, তাহলে আমি হচ্ছে যে প্রথম কলামটা মানে c1 ড্যাশ কিভাবে লিখলাম, c1 ড্যাশটা লিখলাম এইভাবে যে c1 plus c2 minus
C3 করছি, C3 করছি, যে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করছি, তার সাথে তৃতীয় কলামটা বিয়োগ করছি। তাহলে তৃতীয় কলাম ওইভাবে বিয়োগ করে এটা হয়েছে, এটা এডিট করে এটা লিখছি। এডিট করে এটা লেখার পরে আমরা দেখতেছি যে প্রথম কলাম থেকে 2b কমন নেওয়া যায়। প্রথম কলাম থেকে আমরা 2b কমন নিলাম, 2b কমন নিয়ে আমাদের এই জিনিসটা আসলো। এখন এখানে তো 0 0 1 আসে নাই, 0 1 1 আসছে। তাহলে আমরা যে কোনো পাশে কিন্তু আমরা 0 0 1 করে নিতে পারবো। খালি এই উপরেই যে করতে হবে এমনটা না, বা এখানেই করতে হবে এমনটা না, যে কোনো দিকে, এই দিকেও হইতে পারে, 0 0 1 এই পাশেও আসতে পারে, যে কোনো পাশে মিললেই আমাদের হবে। তাহলে এখানে এখন আমরা যদি এটার সাথে এটা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 0 0 1 মিলে যাবে। তাহলে ট্রাই করো দেখি, এটা ট্রাই করো দেখি নেক্সট অঙ্কগুলো লেখা যায় কিনা। আচ্ছা দেখো আমি করে দিচ্ছি। তাহলে এটা 0 0 1 যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে আমরা কি করব, আমাদের এখানে আসলো কত, 2ab স্কয়ার c আপাতত আসছে। আচ্ছা এটা তাহলে 0, এটা যদি 0 হয় তাহলে এটা 1, তাহলে আমরা কি করব, এটার সাথে এটা বিয়োগ করব, তাহলে c, এটা হচ্ছে কত, b মাইনাস c, সরি b মাইনাস b মাইনাস c হচ্ছে, তারপরে এটা হলো আমাদের b প্লাস c, এটা হচ্ছে a প্লাস c, এটা হচ্ছে কত, a মাইনাস c, এটা হচ্ছে আমাদের c হয়ে গেল। তাহলে 0 0 1 আসলো, তাহলে এই দিক দিয়ে আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের 2ab স্কয়ার c আসলো। তাহলে এটা হচ্ছে c, এটা হচ্ছে a প্লাস c, আর এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মাইনাস c, আর এটা হচ্ছে a মাইনাস c। এখন আমরা যদি r গুণন করি, তাহলে 2ab স্কয়ার c, তাহলে হচ্ছে কত, ca মাইনাস c স্কয়ার, মাইনাস এটা মানে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস ca প্লাস c স্কয়ার, সরি এটা ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এটা কাটাকাটি করা গেল, তাহলে 2ab স্কয়ার c ইনটু 2ca, তাহলে এটা 2 2 4 হয়ে গেল, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটাই আমাদের ডান পক্ষে দেয়া ছিল, ডান পক্ষ, এটাই হচ্ছে প্রমাণিত। আচ্ছা দেখো আমরা কেতাবউদ্দিন স্যারের বইয়ে নাই এমন অঙ্ক অসীম কুমার সাহার বই থেকে লিখছি, সর্বশেষ অঙ্ক লিখছি। তো দেখো এই অঙ্কটা দেয়া আছে, এই অঙ্কটা আমরা কি করলাম, আমরা দ্বিতীয় লাইনে আসি, কি করলাম, যে প্রথম কলাম ঠিকই আছে, প্রথম কলাম ঠিকই লিখছি, দ্বিতীয় কলামটা আসি কি করলাম, দ্বিতীয় কলামের সাথে প্রথম কলাম বিয়োগ করলাম, দ্বিতীয় কলামের সাথে প্রথম কলাম বিয়োগ। তাহলে দ্বিতীয় কলামের সাথে যদি প্রথম কলাম বিয়োগ করি তাহলে a স্কয়ার মাইনাস এখানে b প্লাস c হোল স্কয়ার আসবে, এখানে c প্লাস a হোল স্কয়ারের সাথে মাইনাস b স্কয়ার আসবে, এখানে c স্কয়ারের সাথে মাইনাস c স্কয়ার আসবে, তাহলে ওইটাই আসছে। আর তৃতীয় কলামটা কি করলাম, তৃতীয় কলামটা করলাম কি, তৃতীয় কলামের সাথে প্রথম কলাম বিয়োগ করলাম, তৃতীয় কলামের সাথে প্রথম কলাম বিয়োগ। হ্যাঁ, তাহলে তৃতীয় কলামের সাথে প্রথম কলাম বিয়োগ করলে a স্কয়ার মাইনাস b প্লাস c হোল স্কয়ার এখানে আসছে। হ্যাঁ, এখানে b স্কয়ার মাইনাস b স্কয়ার আসছে, আর a প্লাস b হোল স্কয়ারের সাথে মাইনাস c স্কয়ার আসছে। এখন আমরা কি করলাম, এটা ঠিকই আসছে, এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিলাম, যে a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিলাম, a প্লাস b ইনটু a মাইনাস b। আর এখানেও আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিচ্ছি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a বলতে এখানে এবার a প্লাস c আছে, তাহলে a প্লাস c তার সাথে প্লাস b আর হচ্ছে একবার মাইনাস b, আর এগুলা বাকিগুলো এলে 0 0 হয়েছে, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিচ্ছি, a প্লাস b ইনটু a মাইনাস b। এই হচ্ছে আমাদের সর্বশেষ অ্যানসার। তো এই ছিল আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপরে রিভিউ ক্লাস। আশা করি তোমরা বুঝতে পারছো এবং বারবার রিমাইন্ড করে দেখবা, এর বাইরে আসলে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের কোনো অঙ্ক নাই। আশা করি পুরো ক্লাসটা যদি দেখো তাহলে তোমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপরে খুবই ভালো একটা প্রিপারেশন হবে। তো সবাই ভালো থাকবেন, উইশ ইউ গুড লাক।